হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আ ঠিক ঘড়ির কাঁটায় আমাদের ১০টা ৩০ এ শুরু করেছি, এখন ৩১ বাজে। আমরা ঠিক টাইমলি ক্লাস শুরু করেছি। ওকে, সরি। সবাই একটু ক্লাসে যুক্ত হও। আজকে তোমাদের আমার সাথে হচ্ছে একটা ক্লাস আ উম আ কি বলা যায় এটাকে? আ ক্লাস শিডিউল চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে কাব্য ভাইয়া আমার মঙ্গলবারে যে ক্লাসটা আছে, ওই তারিখে কাব্য ভাইয়া ক্লাস দিবে। তাই কাব্য ভাইয়ের ক্লাসের জায়গা আমি আজকে নিয়ে নিলাম। ঠিক আছে? ওকে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি ঠিকঠাক আছি, সুস্থ আছি। একটু কাশি আছে, ব্যাপার না। ওকে। আজকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ২ টা প্যাসেজ পড়াবো। ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা ২ টা প্যাসেজকে একদম বিশ্লেষণ করে পড়বো। এগুলো থেকে এইচএসসি তে কি টাইপের কি হলো? এসি তে ঢোকাতে? ওকে, সরি। এই ২ টা প্যাসেজ থেকে বিগত বছরগুলোতে এইচএসসি তে কেমন এমসিকিউ আসছে, কোয়েশ্চেন আসছে সেগুলো দেখব এবং ফ্লো চার্ট আমরা সলভ করব। ঠিক আছে? সো এখান থেকে যেন তোমাদের এইচএসসি পরীক্ষায় ভিন্ন রকম এমসিকিউ যদি আসে, তাও যেন তোমরা অ্যান্সার করতে পারো, সেরকমভাবে আজকে ক্লাসে কি হলো? সিরিয়াসলি? ওকে, আমরা শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করছি, হ্যাঁ? হ্যাঁ, সাবটাইটেল শো করতেছে। এই যে সেটিংস এ গিয়ে 3 ডটস এ গিয়ে তোমরা এটা অফ করতে পারবা। ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি, হ্যাঁ? ক্লাসের টপিক। আচ্ছা, আমরা ১ম পড়ব কি? সে নো টু বুলিং। খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। দেখো, এই প্যাসেজটা তোমাদের এটা বিগত বছরে এসেছে এবং তোমাদের পর্যন্ত আসার সম্ভাবনা অনেক, 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 অনেক বেশি। ঠিক আছে? চলো, তাহলে আমি কি পড়বো আজকে বলো তো? সে নো টু বুলিং। ওকে? বুলিং মানে আমরা যেটাকে বলি যে মারামারি বা গালাগালি, কাউকে অপবাদ, হ্যাঁ? অপবাদ বা মারামারি। বুলিং শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে বলছে যে সেই নো, বুলিং কে না বলি। সেই নো টু বুলিং, বুলিং কে আমরা না বলি। অর্থাৎ মারামারি করা, কাউকে হেনস্থা করা, কাউকে বকা দেওয়া, কাউকে ছোট করা, কাউকে আঘাত করা, খুন করা, এই ধরনের যেকোনো রকম ভাবে অন্য কাউকে যদি আমরা অন্যায়ভাবে কোনো ধরনের অ্যাটাক করি, সেটাকে বলা হচ্ছে বুলিং। বুলিং কে আমরা না করি। বুলিং যে কত বড় প্রবলেম আমাদের সোসাইটিতে, সেই জিনিসটা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, চলো, হ্যাঁ? এটা আমাদের যেই ২৫ ব্যাচের বই, সেখানে ইউনিট 6 এর লেসন 5 এর সি নাম্বার প্যাসেজ। ওকে? তাহলে এখানে কি বলছে? বুলিং কে না বলে আমরা বুলিং শব্দটাকে বাংলা করলাম না। কারণ কিছু, কিছু শব্দ আছে এগুলো আসলে বাংলা করা যায় না। বুলিং শব্দ দিয়ে গালি দেওয়া বোঝায়। বুলিং শব্দ দিয়ে কাউকে ছোট করা বোঝায়, অপবাদ দেওয়া বোঝায়। আবার এই বুলিং শব্দটা দিয়ে কাউকে আঘাত করা, হত্যা করা পর্যন্ত বোঝায়। তাহলে আমরা কি পাচ্ছি? বুলিং কে না বলি। বাংলা প্যাসেজটার মিনিং কি দাঁড়ায়? বুলিং কে না বলি। বুলিং কে না বলি। ঠিক আছে? না বলি। আচ্ছা, বুলিং কত বড় প্রবলেম সেটা নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। ওকে, খেয়াল করো। আমরা প্যাসেজটার একদম প্রতিটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব, হ্যাঁ? খেয়াল করো। আজকে ইংলিশ হওয়ার কথা? আজকে ইংলিশ হওয়ার কথা না, তবে একটা ক্লাস এক্সচেঞ্জ হয়েছে এবং আমি তোমাদেরকে আরো ২ ঘন্টা ২.৫ ঘন্টা আগেই পোস্ট দিয়ে দিয়েছিলাম ৮ টার দিকে ৮:৩০ টার দিকে যে আজকে ইংলিশ ক্লাস হবে। ঠিক আছে? আমি ভাইয়ের ক্লাস করব না। ভাইয়া আমাকে নিয়ে রোস্ট করে। রাতুল, তুমি যদি ক্লাস না করো তাহলে তোমাকে নিয়ে আজকে আবার রোস্ট করব। সো তুমি ক্লাস করো। ঠিক আছে? ক্লাস না করলে আবার রোস্ট করব। সো ক্লাস করো। এই রোস্ট করাটাও কিন্তু ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। তোমাদেরকে পছন্দ করি। তোমাদেরকে নিয়ে ভাবি। তোমাদেরকে নিয়েই আসলে আমার বেড়ে ওঠা, আমার চিন্তা চেতনার জগৎটা তোমরা শিক্ষার্থীরাই সেটা দখল করে থাকো। তাই ভালোবাসার কথা যদি বলি সেটা তোমাদেরকে নিয়ে, রোস্ট করলেও তোমাদেরকে নিয়ে, অনুপ্রেরণা দিলেও তোমাদেরকে নিয়ে, মোটিভেট করলেও তোমাদেরকে নিয়ে, ইভেন আমার ভালো লাগার জায়গাটাও তোমরা। সো এটাই বুঝতে হবে যে তোমাদেরকে রোস্ট করার মাধ্যমে ছোট করছি না, মজা করছি। ঠিক আছে? ওকে, খেয়াল করো।
প্যাসেজে কি বলছে দেখো, 35% অফ স্কুল স্টুডেন্টস, তাহলে স্কুলগামী শিক্ষার্থী, স্কুল স্টুডেন্টস মানে স্কুলগামী শিক্ষার্থী 35% এক্সপেরিয়েন্স বুলিং ইন বাংলাদেশ। ইউনিসেফ ইউনিসেফ এই ধরনের একটা তারা প্রতিবেদন করেছে যে বাংলাদেশের বাংলাদেশের স্কুলগামী যা বা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মোট 35% শিক্ষার্থী বুলিং এর শিকার হয়। এখানে এক্সপেরিয়েন্স ওয়ার্ডটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থ হচ্ছে অভিজ্ঞতালব্ধ হওয়া বা শিকার হওয়া। বাংলা আমরা কি বলবো এটাকে? শিকার হওয়া, শিকার হওয়া। তাহলে বলেছে যে বাংলাদেশের 35% স্কুল পড়ুয়া শিক্ষার্থী বুলিং এর শিকার হয়। এই কথাটা কে বলেছে? ইউনিসেফ এই ধরনের একটা প্রতিবেদন করেছে। ওকে, প্রতিবেদনটা আমরা একটু পড়ি কি লিখেছে। ইন বাংলাদেশ, বাংলাদেশে আমরা জানি দেশের নামের পূর্বে কি বসে? দেশের নামের বসে প্রিপোজিশন ইন বসে। 35% স্টুডেন্টস, 35% শিক্ষার্থী aged between 13 and 15, 13 থেকে 15 বছরের, 13 থেকে 15 বছরের আমরা জানি দুইটা এন্টিটি যখন হয় তাদের মাঝখানে কি হয়? বিটুইন, দুই এর মধ্যে, দুই এর মধ্যে, ঠিক আছে? দুই এর মধ্যে কি হয়? দুই এর মধ্যে হচ্ছে দুই এর মধ্যে দুইটা কোনো সংখ্যা, দুইটা ব্যক্তি, দুইজন বস্তু, দুইটা জিনিসের মাঝখানে যখন একটা কিছুকে বোঝাবে তাহলে কি? বিটুইন। তাহলে বলেছে aged between 13 and 15, 13 থেকে 15 বছরের মধ্যে, 13 থেকে 15 তাহলে দুইটা বছর, একটা হচ্ছে 13 সর্বনিম্ন সর্বোচ্চ 15, 13 থেকে 15 বছর বয়সের শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থীদের 35% শিক্ষার্থী রিপোর্টেড বিং বুলিড। সেন্টেন্সটা প্যাসিভে আছে। রিপোর্টেড প্রতিবেদনে বলা হয়েছে বিং বুলিড বুলিং এর শিকার হয়। এটা প্যাসিভ ফর্মে আছে সেন্টেন্সটা। হ্যাঁ, কিসে আছে বলতো? প্যাসিভ ফর্মে থাকা একটা সেন্টেন্স। তাহলে বিং বুলিড কি? প্যাসিভে আছে। বিং বুলিড প্যাসিভের একটা প্যাটার্ন। 1 or more days in 30 days, 30 দিনের মধ্যে একদিন অথবা একের বেশি দিন তারা বুলিং এর শিকার হয়। অর ইনভলভড, অথবা ইনভলভ থেকে যুক্ত হওয়া, হ্যাঁ যুক্ত হওয়া, অথবা কিসে যুক্ত হয়? ইন ফিজিক্যাল ফাইট, তারা শারীরিক যুদ্ধে, যারা শারীরিক মারামারিতে লিপ্ত হয়। অ্যাটলিস্ট ওয়ান্স ইন 12 মান্থস, 12 মাসের মধ্যে অন্তত পর্যন্ত একবার হলেও তারা ইন 2014, এই ডাটাটা কত সালের? 2014 সালে। আমরা জানি সালের পূর্বে কি বসে? প্রিপোজিশন ইন। তাহলে সাল, মাস, বছর, এর পূর্বে কি বসে? বছর এর পূর্বে বসে কি? ইন বসে। ঠিক আছে, ওকে। সেজ আ নিউ রিপোর্ট, একটা নতুন প্রতিবেদনে এমন কথাগুলো বলা হয়। তাহলে এইটুকু বুঝলাম। আবার খেয়াল করো, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করে কি বলছে। আমরা এই লাইনটা আরেকবার দেখি। বলেছে যে ইন বাংলাদেশ, বাংলাদেশে 35% স্টুডেন্টস aged between 13 and 15, 13 থেকে 15 বছর বয়সের শিক্ষার্থীদের মধ্যে মোট 35% শিক্ষার্থী রিপোর্টেড বিং বুলিড। সরি, একটু তোমরা মেনে নিও, হ্যাঁ একটু মেনে নিও। আমার বুঝতেছি না কেন যেন আমার একটু খুব ইয়ে আসতেছে। বিং বুলিড 1 or more days in 30 days, বলেছে যে বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থীদের 35% শিক্ষার্থী 30 দিনের মধ্যে তারা একদিন অথবা একের বেশি দিন বুলিং এর শিকার হয়। প্রত্যেকেই 30 দিনের মধ্যে একদিন অথবা একের বেশি দিন তারা বুলিং এর শিকার হয়। কেউ তো বকা দিছে, কেউ মারছে, কেউ শুধু তাকে গালি দিছে, কেউ তার নামে রটনা রটাইছে, কেউ সোশ্যাল মিডিয়া তাকে থ্রেট দিছে। বিভিন্ন ধরনের বুলিং এর শিকার হয় প্রত্যেকটা শিক্ষার্থী মাসে একদিন অথবা একের বেশি দিন। ওর ইনভলভড, অথবা তারা লিপ্ত হয়, সংযুক্ত হয় ইন আ ফিজিক্যাল ফাইট, অথবা কেউ শারীরিক যুদ্ধে, শারীরিক মারামারিতে লিপ্ত হয় at least once in 12 months in 2014, 2014 সালের হিসাব অনুযায়ী 12 মাসে অন্তত পক্ষে একবার তারা মারামারিতে লিপ্ত হয়। says a new report, একটা নতুন প্রতিবেদন এমনটা বলা হয়। গ্লোবালি, বৈশ্বিকভাবে, মাথায় রাখো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোনো ওয়ার্ডের শেষে যদি ডাবল এল ওয়াই দেখো, হ্যাঁ নোট করো,
ডাবল এল ওয়াই যদি দেখো তাহলে সেটা নিশ্চিতভাবে একটা অ্যাডভার্ব। সবাই নোট রাখো একটু, কোনো ওয়ার্ডের শেষে যদি ডাবল এল ওয়াই থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে একটা অ্যাডভার্ব হবে। হ্যাঁ, গ্লোবালি হাফ অফ স্টুডেন্টস এজড বিটুইন 13 অ্যান্ড 15 ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে বিশ্ব জুড়ে 13 থেকে 15 বছর শিক্ষার্থীদের অর্ধেক অর্ধেক শিক্ষার্থী, তাহলে পুরো বিশ্বে, হ্যাঁ, যেই সময়ের কথা বলতেছে ওই সময়টাতে সারা বিশ্বে 13 থেকে 15 বছর যতটুকু শিক্ষার্থী আছে, যতজন, তাদের মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থী, অ্যারাউন্ড 150 মিলিয়ন, যেটা সংখ্যা কত, 150 মিলিয়ন। তাহলে এখন আমাকে তোমরা অবশ্যই হিসাব করে বলতে পারো যে তাহলে 13 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থী পুরো বিশ্বে কত, 300 মিলিয়ন। তাদের মধ্যে অর্ধেক মানে 150 মিলিয়ন রিপোর্ট হ্যাভিং এক্সপেরিয়েন্সড, রিপোর্টে বলা হয়েছে হ্যাভিং এক্সপেরিয়েন্সড, তারা শিকার হয় পিয়ার টু পিয়ার ভায়োলেন্স। পিয়ার টু পিয়ার মানে কি, বন্ধুদের মধ্যে ভায়োলেন্স বা সংঘাতের শিকার হয়। পিয়ার টু পিয়ার শব্দটার অর্থ হচ্ছে একই সমবয়সী মানুষদের মধ্যে। হ্যাঁ, পিয়ার টু পিয়ার মানে কি, সমবয়সীদের মধ্যে, সমবয়সী, সমবয়সী, ঠিক আছে। তাহলে সমবয়সীদের মধ্যে ভায়োলেন্সের শিকার হয়। ভায়োলেন্স থেকে সংঘাত, সংঘাত, ঠিক আছে। তারা কি করে, পিয়ার টু পিয়ার ভায়োলেন্স মানে তারা বন্ধুদের মধ্যে বা একই বয়সী ছেলে মেয়েদের মধ্যে তারা সংঘাতের শিকার হয়। সাচেস, যেমন ধরো ফিজিক্যাল ফাইটস, যেমন সংঘাত কেমন হতে পারে, শারীরিক মারামারি, অর ফর্মস অফ বুলিং, অথবা অন্য যে কোনো রকমের বুলিং। ফর্ম মানে কি, ধরন, ধরন, ঠিক আছে। এটা একটা নাউন, এটা কি একটা নাউন। ফ্রম দেয়ার পিয়ার্স ইন অ্যান্ড অ্যারাউন্ড স্কুল, তাদের বন্ধুদের থেকে সেই বুলিং এর শিকার হয়। ইন মানে স্কুলের ভিতরে, অ্যান্ড অ্যারাউন্ড স্কুল এবং স্কুলের আশেপাশে। অর্থাৎ এমন হয় যে স্কুলে বকাটকা দিছে, বাজারে গিয়ে ধরছে তাকে, মনে হয় না, বলে না যে তুই আসিস আমাদের এলাকায়, ধরে তোকে রাখবো। আবার স্কুলের মধ্যে প্রবলেম হয়, স্কুলের মধ্যে মারামারি হয়ে যায়, স্কুলের বাহিরে দোকানে গিয়ে লাগে, স্কুলের বাহিরে মাঠে গিয়ে লাগে, স্কুলে আসার সময় লাগে। এরকম স্কুলে এবং স্কুলের বাহিরে বা আশেপাশে তার এরকম এই বিভিন্ন ধরনের বন্ধুদের মধ্যে পিয়ার টু পিয়ার, একই সমবয়সী বন্ধুদের মধ্যে বুলিং এর শিকার হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজড বাই ইউনিসেফ। তাহলে অ্যাকর্ডিং টু, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবো, অর্থ হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং টু অর্থ কি পাচ্ছি আমরা, অনুসারে, এটা প্রায় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, অনুসারে। আর দ্য রিপোর্ট রিলিজড, রিলিজড হচ্ছে এখানে একটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অর্থ হচ্ছে প্রকাশিত। তাহলে ইউনিসেফের দ্বারা প্রকাশিত ওই রিপোর্টে বা প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। ওকে, তারপর আসি। দ্য রিপোর্ট ইজ বেসড অন, আচ্ছা বেসড অন অর্থ আমরা কি জানি, বেসড অন অর্থ হচ্ছে কোনো কিছুর উপর ভিত্তি করা। হ্যাঁ, নির্ভর করা বা ভিত্তি করা। কিসের উপর নির্ভর করেছে, নির্ভর বা ভিত্তি করা। তাহলে এই রিপোর্টটার ভিত্তি করেছে ডেটা, সে সকল ডেটা বা তথ্যের উপরে, ফ্রম দ্য হেলথ বিহেভিয়ার ইন স্কুল এজড চিলড্রেন। এটা একটা প্রোগ্রামের নাম। এটা ধরো একটা প্রোগ্রাম লঞ্চ করে না কোনো একটা প্রতিষ্ঠান, যে এই প্রোগ্রামটার নাম এটা। ধরো আমরা বন্দিপাশালা থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ একটা প্রোগ্রাম লঞ্চ করলাম, এই প্রোগ্রামের নাম হয় না, প্রোগ্রামের নাম কিন্তু আর বাংলা বলার প্রয়োজন হয় না। তাহলে বলেছে হেলথ বিহেভিয়ার, স্বাস্থ্য আচরণ, ইন স্কুল এজড চিলড্রেন, স্কুলগামী শিক্ষার্থীদের, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য আচরণ। ক্রস ন্যাশনাল স্টাডি, ক্রস ন্যাশনাল শব্দ অর্থ কি, আন্তর্জাতিক অথবা আন্তর্জাতীয়, আন্তর্জাতীয় একটা গবেষণা। অ্যান্ড দ্য গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভিস, এবং বৈশ্বিক স্কুল বেসড স্টুডেন্ট, স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য সার্ভে। সার্ভে মানে কি, সার্ভে শব্দ অর্থ হচ্ছে কোনো ধরনের কি করা, কোনো ধরনের হচ্ছে পরিসংখ্যান করা আর কি, যে কে কার স্বাস্থ্য সেবা কেমন, কোন দেশের শিক্ষার্থীদের ভালো স্বাস্থ্য, কোন দেশে তারা বুলিং এর শিকার হচ্ছে, কোন দেশে শিকার হচ্ছে না। অর্থাৎ মূলত এটার প্রোগ্রামের নাম। তাহলে এই প্রোগ্রামটার, এই প্রোগ্রামে যে ডাটা আলোচিত হয়েছিল, এই সার্ভেটা যে করা হয়েছিল, এই সার্ভেতে যে ডাটা আসছে সেই ডাটা অনুযায়ী আমরা আজকের সকল তথ্য পড়তেছি। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। ওকে, প্রশ্ন হচ্ছে এই যে সার্ভেটা করা হয়েছে, এটা কতজন মানুষের উপর সার্ভেটা করা হয়েছে, কয়টা দেশের মধ্যে সার্ভেটা করা হয়েছে,
কত দিনে করা হয়েছে এটা ইম্পর্টেন্ট। দ্য ডেটা ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত থাকা, এখানে একটা ভার্ব, অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত থাকা, অন্তর্ভুক্ত। তাহলে এই যে ডাটা, এই যে তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 122 কান্ট্রিজ, 122টা দেশ, রিপ্রেজেন্টিং, যা রিপ্রেজেন্ট করে, যা প্রকাশ করে, যা প্রতিকায়িত করে 51% of the global population of children between 13 and 15, যা পুরো বিশ্বের 13 থেকে 15 বছর শিক্ষার্থীর অর্ধেককে প্রতিকায়িত করে। সংখ্যাটা কত মনে আছে? ওই যে 150 মিলিয়ন। তাহলে সারা বিশ্বের 51টা দেশের সরি 122টা দেশের 13 থেকে 15 বছর শিক্ষার্থীর 150 মিলিয়ন শিক্ষার্থীর উপরে এই সার্ভেটা করা হয়েছে, যেটা পুরো চিলড্রেনদের 13 থেকে 15 বছর চিলড্রেনের 51%, আমরা অ্যারাউন্ড 50% বলছি, এটা 51%। ওকে, বিশাল হিউজ 150 মিলিয়ন, হ্যাঁ 150 মিলিয়ন শিক্ষার্থী। দ্য রিপোর্ট ফাইন্ডস দ্যাট, এই প্রতিবেদনে দেখা যায়, এখানে ফাইন্ড মানে কি দেখা যায় বা পাওয়া যায় বা দেখা যায় বলতে পারো, অনেক ক্ষেত্রে দেখা যায় বা প্রতিবেদনে দেখা যায় যে ফাইন্ডস হচ্ছে একটা ভার্ব, দ্যাট স্টুডেন্টস এক্সপেরিয়েন্স আদার ফর্মস অফ ভায়োলেন্স, শিক্ষার্থীরা আরো বিভিন্ন ধরনের ভায়োলেন্স বা সংঘাতের শিকার হয় অ্যাট স্কুল, যেমন স্কুলে, সাচ এস অ্যাটাকস ইন ক্লাসরুমস, যেমন ক্লাসরুমের মধ্যে আঘাত। আমরা বলি না মাঝে মাঝে বন্ধুকে পিছন থেকে, ম্যাডাম আমার পিছন থেকে যেন মারে, আছে না তোমাদের মধ্যে, যে ভালো ওর অ্যাটেন্ডেন্স দিবে, ম্যাডাম ডাকতেছে, ও নাই ক্লাসে, হ্যাঁ নাই কেন, পরে দেখা গেল যে ওর পিছন থেকে ওর সবচেয়ে ক্লাস কাছে যে ফ্রেন্ডরা আছে এরা মুখ চেপে ধরে রাখছে। হয় না ক্লাসে? তোমাদের মনে হয় না, তোমরা তো মজা করো না, আমাদের সময় তো ওগুলো পিছন থেকে শার্ট টেনে ধরে রাখতো, বুঝছো, শার্ট টেনে ধরে রাখতো এমন করে, আবার পিছন থেকে মুখ টেনে ধরে রাখতো, অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না, এরকম করে আমাদের সময় হইতো, বুঝছো। তাহলে বলছে কি কি ধরনের ক্লাসরুমের মধ্যে কি কি ধরনের বুলিং হইতে পারে। অ্যাটাকস ইন ক্লাসরুমস, ক্লাসরুমের মধ্যে অ্যাটাক, আঘাত করতে পারে, একজন আরেকজন নাক ফাটায় দেয়, আরেকজন একজনের চুল ছিঁড়ে ফেলে, এইরকম মারামারি ক্লাসরুমে হয়, এটা এক ধরনের বুলিং। অর ফিজিক্যাল পানিশমেন্ট বাই টিচার্স, ও মা, বলতেছে টিচার শারীরিকভাবে যে আঘাত করে, শারীরিকভাবে যে টিচার আঘাত করে, ব্যাট দিয়ে পিটায় মাঝে মাঝে, এটাকেও ইউনিসেফ বলতেছে এটা বুলিং, এটা করা যাবে না, বুঝছো। তো ইউনিসেফ বলতেছে যে না, করা যাবে না। ধরো আমাদের মতো যে দক্ষিণ এশিয়ার দেশগুলো, আমাদের স্টুডেন্টরা শুনেই তো কি পিটাইলে, তাই না? আমাদের কি পিটার উপর কোনো ওষুধ আছে? পিটার উপর কোনো ওষুধ নাই। পড়াশোনা করছ না কেন? পিটা। এই কথা বলে কেন? নাম লেখাই, নাম লেখো। নাম লেখলে কিন্তু একটা অন্যরকম লেভেল থাকতো ক্লাসের মধ্যে, হ্যাঁ 9 10 যখন ছিলাম, হ্যাঁ নাম লিখলে কি হয়, এই যে নাম লিখছে ক্যাপ্টেন, এই নাম লিখছি, নামের পরে এরকম করে ধরো, এই যে অন্তর, হ্যাঁ অন্তর, এই অন্তর কথা বলছে, অন্তর, অন্তর যদি আবার যে নাড়া দেয় শরীরটা, ধরো বৈশা আছে, ফাইন, কথা বলি নাই, এখন একটু নাড়া এদিকে তাকাইলাম, তাকাইলি কেন তুই, এই ওর নাম স্কয়ার, স্কয়ার, এরপর কারো কারো কিউব দেয়, বুঝছো, স্কয়ার পর 1, আবার 2, এমন করে মাত্রা দেয়, বুঝছো। কি যে একটা স্বৈর শাসন ছিল তখন ক্লাসের মধ্যে, কি একটা অবস্থা। মুভ করলে নাম লিখতো, কলম তুললে নাম লিখতো, চোখ মানে নিঃশ্বাসটা যেন খালি চলবে, আর কিছু চলবে না দুনিয়ার, এমন একটা অবস্থা কিন্তু ছিল আমাদের 9 10 যখন আমি পড়তাম, এরকম ছিল, বুঝছো। কিন্তু মজার ব্যাপারটা বলবো, বলো মজার ব্যাপার আছে, এই কাজ আমি নিজেই করতাম, আমি নিজে ক্যাপ্টেন ছিলাম, ক্লাস ক্যাপ্টেন, 9 10 6 থেকে 10 পর্যন্ত আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আমি এই কর্মগুলো করে এসেছি, আমি জানি স্বৈর শাসন কাকে বলে। ওকে, এগুলো প্রায় স্টার দিতাম, বুঝছো, ইনফিনিটি। আর যে কেউ খুব বিরক্ত করতো, কিন্তু এই যে একটা পরিশ্রম করলাম, হ্যাঁ এই পরিশ্রমটা করলাম কি, ফ্রিতে খাটলাম ক্লাসকে ঠান্ডা রাখার জন্য, তো সবচেয়ে কষ্ট লাগতো টিচার পিটানোর আগে ঘন্টা দিয়ে দিত ছুটির, আরে কি যে কষ্ট, তখনের মতো কষ্ট আর জীবনে পাইতাম না, যে হ্যাঁ এত কষ্ট করে ক্লাসটা ঠান্ডা রাখলাম, ভাবছি কি শান্তিটা পাবো আজকে, হ্যাঁ পিটাবে সবাই রে, আয়সা বলতো এই আজকে ছুটি যাও, আজকে কোনো বিচার হবে না, কথা। তো তখন মনটার মধ্যে যে কষ্ট লাগতো সেটা আর কখনোই লাগতো না। আচ্ছা এবার আসি, হ্যাঁ about 720 million school age children live in countries, তাহলে বলছে প্রায় 720 মিলিয়ন স্কুল এজ চিলড্রেন,
অর্থাৎ স্কুলগামী শিক্ষার্থী লিভ বাস করে, লিভ হচ্ছে এখানে কি একটা ভার্ব, ইন কান্ট্রিজ তারা এমন দেশে বাস করে ওয়্যার দে আর নট ফুললি প্রোটেক্টেড, যেখানে তারা সম্পূর্ণরূপে প্রোটেক্টেড না, নিরাপদ না। তাহলে এখানে ফুললি হচ্ছে একটা অ্যাডভার্ব, মাথায় রাখবা। সে কাকে মডিফাই করছে? প্রোটেক্টেডকে। প্রোটেক্টেডকে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারা নিরাপদ না। বাই ল এগেইনস্ট ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট এট স্কুল, তাহলে তারা ওই দেশের আইনের দ্বারা থেকে কিনা নিরাপদ না। ফর্মস অফ এগেইনস্ট ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট এট স্কুল, তাহলে স্কুলের মধ্যে শারীরিক যে আঘাতের বিরুদ্ধে সেই সব দেশের মধ্যে যে আইন আছে, সেই আইন দ্বারা শিক্ষার্থীরা কিনা তারা নিরাপদ না। অর্থাৎ সেই দেশের মধ্যে টিচার যদি ছাত্রকে মারে, তাহলে ওই দেশে কোনো তেমন ভালো আইন নাই যে কেন আপনি মারলেন, শিক্ষককে শোকজ করার জন্য। ওকে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই রিপোর্ট অনুসারে বলা হয়েছে। তারপর আসো, এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিচফুল সোসাইটিস। খুবই চমৎকার একটা লাইন। এই লাইনটা আমাদের অ্যাডমিশনে আসে, যে এই লাইনটাকে বিশ্লেষণ করো। এই লাইনটাকে বিশ্লেষণ করার জন্য একটা প্রশ্ন আসে এইটুকুকে, যে এডুকেশন ইজ দ্য কি টু বিল্ডিং পিচফুল সোসাইটিস। এডুকেশন ইজ দ্য কি, তাহলে শিক্ষা হলো চাবিকাঠি টু বিল্ডিং পিচফুল সোসাইটি, তাহলে একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শিক্ষা হলো একটা চাবিকাঠি। অ্যান্ড ইয়েট, কিন্তু তারপরেও ফর মিলিয়নস অফ চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কিন্তু সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী, স্কুল ইটসেলফ ইজ নট সেফ, তাহলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে স্কুল ইটসেলফ ইজ নট সেফ, স্কুলটাই তাদের কাছে কিনা নিরাপদ না। তাহলে দেখো ইটসেলফটা কি, এটাকে আমরা বলেছি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? আর সেফটা কি এখানে একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নিরাপদ। ওকে, তাহলে এই ইটসেলফটা কাকে বোঝাইছে? এই যে স্কুলটাকে, ঠিক আছে? বলছি স্কুল নিজেই, স্কুল জিনিসটা নিরাপদ না, কারণ তার স্কুলে গেলে মারামারি শিকার হয়। রাইট? ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোর্ড, তাহলে ইউনিসেফের যে এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছে তিনি এই কথাটা বলেছেন। ওকে, এভরিডে তিনি বলতেছেন প্রত্যেক দিন স্টুডেন্টস ফেস মাল্টিপল ডেঞ্জার্স, শিক্ষার্থীরা বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হয়, ইনক্লুডিং ফাইটিং, তার মধ্যে রয়েছে মারামারি, প্রেশার টু জয়েন গ্যাংস, বিভিন্ন ধরনের গ্যাং, হ্যাঁ, আমরা কিশোর গ্যাং বলি না, এগুলো গ্যাংয়ের মধ্যে যুক্ত হওয়ার জন্য চাপের মধ্যে তারা মাঝে মাঝে থাকে, বুলিং বোথ ইন পার্সন অ্যান্ড অনলাইন, তারা ব্যক্তি ইন পার্সন মানে কি একদম সরাসরি বাস্তবে এবং ইন্টারনেটে বুলিং এর শিকার হয়, ভায়োলেন্ট ডিসিপ্লিন, তারা আইন অমান্য করার মতো অপরাধ করে। ভায়োলেন্ট মানে কি, এটা কিন্তু ভার্ব, খেয়াল রাখবেন, এটা কিন্তু ভার্ব, অথচ অমান্য করা, অমান্য করা। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন নিপীড়ন, অ্যান্ড আর্মড ভায়োলেন্স, এবং মাঝে মাঝে তারা সশস্ত্র সংঘাতে জড়িয়ে যায়। দেখো স্কুলগুলো কেন সেফ না? দেখো আমাদের দেশের মধ্যে যেটুকু আছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে আফ্রিকার অনেকগুলো দেশের মধ্যে এই ধরনের আর্মড, অর্থাৎ আমরা দেখি যে অস্ত্র নিয়ে পর্যন্ত ক্লাসের মধ্যে ঢুকে যাওয়া হয়, অস্ত্র নিয়ে মারামারি হয়ে যায়। বাংলাদেশে হয় না এমন না, বাংলাদেশের মধ্যে এরকম আছে কিশোর গ্যাং। আমি আমার নিজের জেলার কথাই বলি, কুমিল্লায় গত বছর 24 সালের মধ্যে যখন একটা প্রভাব ছিল একটা বিশেষ রাজনৈতিক দলের, তো তখন দেখতাম যে কিছু কিশোর গ্যাং তখন অনেক খুব বেড়ে গিয়েছে। তখন তারা এই বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে কুমিল্লার মেইন শহরের মধ্যে একদম আমাদের কুমিল্লার যে টাউন হলগুলো আছে, কুমিল্লার যেই টমসন ব্রিজ বা ওই এলাকাগুলো আছে, ওইখানের মধ্যে দেখতাম যে, বা আমাদের যেই কুমিল্লার একদম সেন্ট্রাল পার্টগুলো, হ্যাঁ, দেবিদ্বার বা আরো ওই দিক দিয়ে এই কিশোর গ্যাংরা হচ্ছে তখন বিভিন্ন মানুষকে, হ্যাঁ, ছিনতাই করে, টাকা খুন করে, হত্যা করে, বিভিন্ন ধরনের তারা এইসব জিনিসে জড়াই দিত। এখন ব্যাপার হচ্ছে দেখো, সব ছেলেমেয়েরা যে বা সব ছেলেরা যে ইচ্ছায় এই ধরনের গ্যাংয়ে যায় ব্যাপারটা এরকম না। অনেকে প্রেশারাইজড হয় যে হ্যাঁ এখানে আসতে হবে, তোকে না আসলে তুই আমাদের সাথে নাই। অনেক ফেস করতে হয় তাকে, যে অনেক ধরনের প্রেশার। সো এভাবে তারা এখানে ঢুকে যায়। হ্যাঁ, আচ্ছা, এবার আসো ইন দা শর্ট টার্ম। আচ্ছা, স্বল্প মেয়াদে, শর্ট টার্ম কি,
স্বল্প মেয়াদ, ঠিক আছে, স্বল্প মেয়াদ। তাহলে বলছে স্বল্প মেয়াদে দিস ইম্প্যাক্টস, এই ইম্প্যাক্ট শব্দ অর্থ কি? প্রভাব ফেলা। এটা একটা ভার্ব, অর্থ কি? প্রভাব ফেলা, প্রভাব ফেলা। বলেছে এটা প্রভাব ফেলে দেয়ার লার্নিং, তাদের শিক্ষার উপরে। অ্যান্ড ইন দ্য লং টার্ম, তাহলে শর্ট টার্মে কি হয় দেখো, যে সে যখন বুলিং এর শিকার হচ্ছে, একটা মেয়েকে যখন কেউ ফিজিক্যালি হ্যারাস করতেছে বা তাকে যখন সে বিভিন্নভাবে টিজ করতেছে, সে ওই টাইমটাতে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে পারে না, তাই না? তাহলে শর্ট টার্মে তার পড়াশোনায় ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড ইন দ্য লং টার্ম, এবং দীর্ঘমেয়াদে ইট ক্যান লিড টু ডিপ্রেশন। এইটা যদি দীর্ঘদিন চলতে থাকে একটা ছেলে বা মেয়ের মধ্যে, প্রেশার, গ্যাংয়ে জয়েন করার মধ্যে প্রেশার, বা তার এগেনস্টে হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো যদি ঘটতে থাকে, সেটা লিড করে কোথায়? তাকে ডিপ্রেশন নিয়ে যায়, তাকে হতাশায় নিয়ে যায়, হতাশা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, দুশ্চিন্তা, অ্যান্ড ইভেন সুইসাইড। এবং কখনো কখনো এগুলো সহ্য করতে না পেয়ে অনেক মেয়ে বা অনেক ছেলে কি করে? সুইসাইড পর্যন্ত করে ফেলে। ভায়োলেন্স ইজ অ্যান আনফরগেটেবল, ভায়োলেন্স হচ্ছে একটা মানে কি বলা যায়, অভুলনীয়, একেবারে এক্সেপশনাল লেসন দ্যাট নো চাইল্ড নিডস টু লার্ন। তাহলে ভায়োলেন্স বা সংঘাত হচ্ছে এমন একটা শিক্ষা যা কোনো শিক্ষার্থী, কোনো ছেলে মেয়ের শেখা উচিত না, দরকার না। দেখো, ভায়োলেন্স কি শেখা আমাদের দরকার লাইফে? না, ভায়োলেন্স শেখা কোনোভাবেই দরকার হতে পারে না, তাই না? ভায়োলেন্সের দরকার হতে পারে না। গ্লোবালি, পুরো বিশ্ব জুড়ে স্লাইটলি মোর দেন 1 in 3 স্টুডেন্টস, স্লাইটলি, দেখো এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। বলছে স্লাইট মানে খানিকটা বেশি, হ্যাঁ, খানিকটা, খানিকটা বা অল্প। বলেছে স্লাইটলি মোর দেন 1 in 3 স্টুডেন্টস, তাহলে প্রায় 3 জনের 1জনের শিক্ষার্থী একটু বেশি, মানে এটা যদি আমরা ক্যালকুলেট করি, 3 জনে 1জন বলতে বোঝাচ্ছে যে আসলে প্রতি 3 জনের মধ্যে 1জনের একটু বেশি। এটা তো কেটে দেওয়া পসিবল না, ধরো প্রতি 5 জনের 2জন, এরকম ব্যাপারটা। বিটুইন 13 and 15 state they experience bullying, তাহলে 13 থেকে 15 বছর শিক্ষার্থীর মধ্যে প্রতি 3 জনের 1জন, প্রতি 3 জনের 1জন শিক্ষার্থী তারা বলেছে they experience bullying, তারা বুলিং এর শিকার হয়। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই রিপোর্টটা অনুযায়ী about 1 in 3 has been involved, প্রায় 3 জনের, প্রত্যেক 3 জনের 1জন ইনভলভড হয় ইন ফিজিক্যাল ফাইটস, শারীরিক সংঘাতে তারা লিপ্ত হয়ে যায়, মারামারিতে যুক্ত হয়ে যায়, কাটাকাটিতে যুক্ত হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে 17 মিলিয়ন ইয়াং অ্যাডোলেসেন্টস ইন 39 ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়ালাইজ এখানে কি একটা অ্যাডজেক্টিভ, অথবা শিল্পোন্নত, শিল্পোন্নত। তাহলে 39টা শিল্পোন্নত দেশের 17 মিলিয়ন কিশোর কিশোরী হ্যাভ অ্যাডমিটেড, তারা স্বীকার করেছে, হ্যাঁ, তারা স্বীকার করেছে, স্বীকার করা, তারা স্বীকার করেছে বুলিং আদার্স এট স্কুল, তারা অন্যদেরকে স্কুলে বুলিং করেছে, এমন কথা তারা স্বীকার করেছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, রিপোর্ট অনুসারে। তাই দেখো, এইটা যে বুলিংটা যে শুধুমাত্র আমাদের দক্ষিণ এশিয়ার বা আফ্রিকার বা লাতিন আমেরিকার একটা প্রবলেম, বাট এরকম না। ইন্ডাস্ট্রিয়ালাইজড বা শিল্পোন্নত দেশের প্রায় 39টা দেশের 17 মিলিয়ন শিক্ষার্থী তারা এটা স্বীকার করেছে, কিশোর কিশোর স্বীকার করেছে যে তারা স্কুলে অন্যদেরকে বুলিং করেছে। তাহলে দেখো, বুলিংটা একটা বিশ্বব্যাপী প্রবলেমে পরিণত হয়েছে। আচ্ছা, এবার আসো, আমরা সবাই ডিডিটি চাচ্চুর বুলিং এর, হ্যারাসমেন্টের কি বলেছে, হ্যারাসমেন্টের শিকার হয়েছি সত্য, তবে তুমি শিকার বানান ঠিক করতে হবে, কারণ তোমার শিকার বানান হয় নাই, ঠিক আছে? ওকে, তোমার অবশ্যই শিকার বানানে খেয়াল করতে হবে, ঠিক আছে? বানানে খেয়াল রাখতে হবে। ওকে, চলো এবার আসি। While girls and boys are equally at risk of bullying, হ্যাঁ, কি বলছে খেয়াল করো, ইকুয়ালি হচ্ছে একটা অ্যাডভার্ব, আমরা বলেছিলাম ডাবল এল ওয়াই থাকলে এটা অবশ্যই অ্যাডভার্ব। তাহলে বলেছে যে যদিও, while এর মিনিং হচ্ছে এখানে কি যদিও, যদিও গার্লস এন্ড বয়েজ আর ইকুয়ালি অ্যাট রিস্ক অফ বুলিং, তাহলে বলেছে ছেলে এবং মেয়েরা যদিও উভয়ই তারা সমানভাবে বুলিং এর ঝুঁকির মধ্যে আছে, গার্লস আর মোর লাইকলি, মেয়েরা
বেশি টু বিকাম ভিকটিমস অফ সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং। সাইকোলজিক্যাল এই স্পেলিংটা আমাদের অ্যাডমিশনে প্রায় আসে, হ্যাঁ, মানসিক। তাহলে মেয়েরা বিশেষ করে মানসিক ধরনের বুলিং এর শিকার বেশি হয়, অ্যান্ড বয়েজ আর মোর অ্যাট রিস্ক অফ ফিজিক্যাল ভায়োলেন্স দেন অ্যান্ড থ্রেটস। আর ছেলেরা হচ্ছে শারীরিক সংঘাত এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি শিকার হয়। মেয়েরা হয় সাইকোলজিক্যাল। মেয়েরা বলে যে তোকে দেখছি ওই দিন পার্কের মধ্যে, কোন ছেলের সাথে ঘুরছস, তোর আম্মারে বলে দেবো। এই কথা বলার পরে ওর পেটে কিন্তু আর ভাত হজম হয় না। সাইকোলজিক্যাল প্রবলেম। তাহলে তখন বলে ও আবার খুঁজে, আচ্ছা ওরে তাহলে কি দিয়ে আটকান যায়, হ্যাঁ, ওরে কি দিয়ে, এই তোর ব্যাগে কিন্তু এক চিঠি দেখছি, তোর ব্যাগের মধ্যে চিঠির মধ্যে তুই লেখছো যে হাই জানু কবে দেখা করবা। এই যে ব্যাপারটা মেয়েদের মধ্যে যে সাইকোলজিক্যাল, একজন একজনকে পচানোর জন্য যে কিছু আটকাইতে, এই ও এটা বলছে, ওরে দেখছে কার হাত ধরে হাঁটে। মেয়েদের হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম করে মাথার মধ্যে। আবার আছে কিছু আছে হ্যারাসমেন্টের শিকার হয়। আর ছেলেদের হচ্ছে তোরে যদি পাই আমার এলাকা খালে আসিস, কেটে টেঙ্গি রেখে দিবে, এরকম বলে, বুঝছো, আমাদের এলাকায় বলে টেঙ্গি রেখে দিবে, ঠিক আছে। অ্যান্ড থ্রেটস এবং হুমকির শিকার হয়, যদি তুই আসিস খালি, তুই খালি আয়, এই মোশাররফ করে একটা আছে না, তুই ভাই খালি একবার আয়, তুই আয়, তুই কষ্ট করে একবার আয়, আল্লাহর রাস্তে তুই একবার আয়, তুই আসলে তোরে দেখামু খেলাটা, তুই আয়। বুঝছো, ছেলেরা এরকম বুলিংয়ের শিকার হয়। ওকে, ঠিক আছে, এবার আসি। দ্য রিপোর্ট নোটস দ্যাট, এই রিপোর্টে বলা হয় যে, রিপোর্টে নোট করা হয়, মন্তব্য করা হয় যে ভায়োলেন্স ইনভলভিং উইপন্স ইন স্কুলস। তাহলে বলছে যে দেখো, এই এই রিপোর্টটার মধ্যে এমন কিছু ভায়োলেন্সকে নোট করা হয়, উল্লেখ করা হয়। এখানে নোট শব্দ হচ্ছে উল্লেখ করা, হ্যাঁ, এটা ভার্ব হচ্ছে উল্লেখ করা। তাহলে এই এই প্রতিবেদনে উল্লেখ করা হয় দ্যাট ভায়োলেন্স ইনভলভিং উইপন্স ইন স্কুল, যে স্কুলের মধ্যে ভায়োলেন্স বা সংঘাতের মধ্যে কি থাকে, ইনভলভ থাকে, কি বলতো, উইপন্স, অর্থাৎ অর্থাৎ কি অস্ত্র পর্যন্ত যুক্ত থাকে। স্কুলের যে ভায়োলেন্স, প্রতিবেদনে বলা হয়েছে যে কিছু কিছু ভায়োলেন্সের ক্ষেত্রে উইপন্সও থাকে, অস্ত্র পর্যন্ত থাকে, সাচ এজ নাইফ, নাইফস, হ্যাঁ, এখানে একটা স্পেস হবে, নাইফস অ্যান্ড গানস, যেমন ছুরি এবং বন্দুক, কন্টিনিউস টু ক্লেম লাইফস, যেগুলো জীবন নিয়ে নেয়। এই ক্লেম মানে হচ্ছে নিয়ে নেওয়া, বুঝছো, মানে হত্যা করা, অর্থ হচ্ছে কিল। এখানে ক্লেম শব্দ হচ্ছে কি, হত্যা করা বোঝাইছে, যেই অস্ত্র দিয়ে মানুষের জীবন পর্যন্ত হত্যা করে ফেলা হয়। ইট অলসো সেইজ, এই প্রতিবেদনে আরো বলা হয় যে ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড, হ্যাঁ, ইনক্রিজিংলি একটা অ্যাডভার্ব, এটা কাকে মডিফাই করছে, ডিজিটালকে, ডিজিটাল একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে, নাউনকে, মাথায় রাখবে, হ্যাঁ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে মডিফাই করেছে অ্যাডভার্ব। এটা বলছে এই ক্রমবর্ধমান আধুনিক বিশ্বে বুলিজ আর ডিসেমিনেটিং ভায়োলেন্ট, ডিসেমিনেট হচ্ছে ছড়িয়ে দেওয়া, ডিসেমিনেট হতো কি এক্সপান্ড, হ্যাঁ, এক্সপ্রেস অথবা এক্সপান্ড, ওকে, অর্থ কি ছড়িয়ে দেওয়া। বলছে যে বুলিজ আর ডিসেমিনেটিং ভায়োলেন্ট, হার্মফুল অ্যান্ড হিউমিলিয়েটিং কন্টেন্ট উইথ দ্য ক্লিক অফ আ বাটন। তাহলে আজকের এই ক্রমবর্ধমান প্রযুক্তি নির্ভর বিশ্বের মধ্যে এই বুলিগুলো কি করছে, সেগুলো অত্যন্ত ভায়োলেন্ট, অত্যন্ত সংঘাতপূর্ণ, হার্টফুল, মারাত্মক এবং হিউমিলিয়েটিং, অত্যন্ত হীনমন্যকর, হ্যাঁ, হিউমিলিয়েটিং মানে কাউকে অপমান করা, ছোট করা, এরকম হীনমন্যকর জিনিসপত্র, বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছে এক ক্লিকে, অর্থাৎ সেকেন্ডে। অর্থাৎ কারোর সঙ্গে তুমি খারাপ কথা বলবা, জানো না জানো এটা বইলা দিলা, জানো না জানো তাকে একটা ছোট করে কথা বলে দিলা। সো আজকের এই ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে সারা বিশ্বের মধ্যে অতি দ্রুত, এখানে ক্লিক অফ আ বাটন অর্থ বোঝাইছে খুবই ফাস্ট, হ্যাঁ, ফাস্ট বা র্যাপিডলি, খুবই র্যাপিডলি আমরা কি করতে পারি, আমরা কারোর সম্বন্ধে বুলিজ ছড়াই দিতে পারি, ঠিক আছে। প্যাসেজটা ক্লিয়ার সবার, বলো তো হেকে, প্যাসেজটা বুঝলাম, প্যাসেজটা কি পারছো বলো, হ্যাঁ। আমি তো প্যাসেজকে চেষ্টা করি তোমাদের সাথে কানেক্ট করে পড়ানোর জন্য, লাইফের সাথে, যেন প্যাসেজ তোমার দীর্ঘদিন মনে থাকে, হ্যাঁ। আমরা কি বুঝেছি নাকি বুঝি নাই, এই বলো তো, তোমরা কি বুঝেছো?
এই বলো, এটা কি বুঝেছো? তোমরা কি প্যাসেজটা বুঝেছো? প্যাসেজ কি বুঝেছো? তাই বলো তো। হ্যাঁ, মেয়েরাও কিন্তু মারামারি করে না, মেয়েরা মারামারি করে না। মেয়েরা হচ্ছে চুলোচুলি করে। ঠিক আছে? মেয়েদের মারামারিটাকে কি হয়? ছেলেদের মারামারিটা দেখতে সুন্দর, তাই না? ধরো একজন ঘুষি দিয়েছে, দাঁত পড়ে গেছে। একজন আবার ধরো থাপ্পড় দিয়েছে, কান লাল হয়ে গেছে। তাই না? জিনিসটা সুন্দর যে হয়ে যাচ্ছে এখানে। তো মেয়েদের ক্ষেত্রে কি হয় যে ধরো অনেকক্ষণ চুলে টানাটানি হয় কিন্তু কিছু হয় না দেখতে দেখি না, হ্যাঁ? হয়তো ওর চুল একটু ভাঁজ খুলে এরকম, এরকম। সো মেয়েদের মারামারিটা আ আ এটা স্লাইড, তাই না? একটু খানিকটা। ওকে, চলো। তাহলে আমরা একটু এমসিকিউ সলভ করি। চলো, হ্যাঁ? দেখি কারা, কারা পারি, হ্যাঁ? চলো, প্রথম কোয়েশ্চেন। What does expression from their peers in and around school in line 4 mean? চতুর্থ লাইনে কি বুঝাইছে বলো? From their peers in and around school. কি বলছে? In and around, অর্থাৎ স্কুলে এবং স্কুলের আশেপাশে, তাই না? স্কুলের ভিতরে এবং স্কুলের আশেপাশে। তাহলে from their friends, আমরা জানি পিয়ার মানে ফ্রেন্ড বা সমবয়সী। তাহলে from their friends ঠিক আছে, at the premises of school, স্কুলের প্রাঙ্গণে। দেখো, স্কুল প্রাঙ্গণে মানে কিন্তু স্কুলেই বোঝাচ্ছে, স্কুলের বাহিরে কিন্তু বোঝাচ্ছে না। বাট এই কথার মাধ্যমে বোঝাচ্ছে স্কুলে এবং স্কুলের বাহিরে, হ্যাঁ? ধরো রাস্তাঘাটে, মাঠে, খেলার মাঠে, দোকানে, এইসব জায়গায়। এটা নিতে পারছি না। ফ্রম দেয়ার ফ্রেন্ডস ইন দ্য ভিলেজ, শুধু গ্রামে না, শুধু গ্রামে হলে ইনটা বাদ যাচ্ছে, স্কুলে বাদ যাচ্ছে। তাহলে এটাতে কি আছে? ফ্রম দেয়ার কম্পেনিয়ন্স এট অ্যান্ড আউটসাইড দ্য স্কুল, স্কুলে এবং স্কুলের বাহিরে তাদের কম্পেনিয়ন, তাদের সঙ্গীদের মাধ্যমে হতে পারে। ফ্রম দেয়ার কম্পেনিয়ন্স ইন দ্য ক্লাসরুম অফ স্কুল, এখানে বলছে শুধু ক্লাসরুম না। উত্তর কোনটা হবে? অ্যাট অ্যান্ড আউটসাইড। উত্তর কোনটা হবে? অ্যাট অ্যান্ড আউটসাইড। দিয়ে আসো। দ্য ওয়ার্ড আনফরগেটেবল, যে জিনিসটা ভুলনীয় নয়, যেটা আমরা ভুলতে পারি না, যেটা একদম অবিস্মরণীয়, যেটা আমরা আহ, সচরাচর হয় না, সাধারণত হয় না, এমন ঘটনা কি বলি? আনফরগেটেবল। কোনটা দিবা? অর্ডিনারি, একদম সাধারণ, কমন, এক্সেপশনাল, একেবারে আনকমন, নর্মাল, একদম সাধারণ, আর কমন প্লেস, সাধারণ জায়গা। অবশ্যই আনফরগেটেবল বলতে বোঝাচ্ছে এটা এমন একটা লেসন কারো শেখার প্রয়োজন নাই, এটা খুবই আহ, উম, অনন্য সাধারণ, যেটা কারো শেখার প্রয়োজন নাই। তাহলে কোনটা হবে? উত্তর হবে এক্সেপশনাল। এক্সেপশনাল মানে কি? একেবারে অনন্য, একেবারে ভিন্ন রকম। ঠিক আছে? স্কুল গোয়িং অ্যাডোলেসেন্টস আর ইনভলভড ইন ড্যাশ ফাইট। ওকে, বলেছে স্কুল গোয়িং অ্যাডোলেসেন্টস, স্কুলগামী শিক্ষার্থীরা বা কিশোর কিশোরীরা কেমন ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে বা ফাইটে জড়াচ্ছে? অবশ্যই ফিজিক্যাল ফাইট, রাইট? দেখো, এটার্নাল মানে কি? এটার্নাল মানে হচ্ছে একেবারে ঐশ্বরিক, হ্যাঁ, এটার্নাল। ডুয়াল মানে কি? দ্বৈত, দুইজন। আচ্ছা, বই কোথায় বলছে যে দুইজন ঝগড়া করে? না, বইয়ে কোথাও বলে নাই। সাইকোলজিক্যাল, দেখো সাইকোলজিক্যাল ফাইট কিন্তু ছেলেরা করে না, ছেলেরা যা করে একদম ফিজিক্যাল। তাহলে কর্পোরাল হবে, কারণ কর্পোরিয়ালের আরেকটা সিনোনিম হচ্ছে ফিজিক্যাল। কর্পোরালের আরেকটা সিনোনিম কি? ফিজিক্যাল। তাহলে কোনটা হবে? কর্পোরিয়াল বা ফিজিক্যাল। দ্য ওয়ার্ড ইনভলভ, ইনভলভ মানে কি? সংযুক্ত, তাই না? বা সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত কোনটা হবে বলতো? সম্পৃক্ত, যুক্ত। তাহলে ইনভলভ কোনটা যায়? এন্ডিওর্ড মানে সহ্য করা, এঙ্গেজড যুক্ত থাকা, কমপ্লিকেটেড কঠিন, না মিলছে না, তাই না? তাহলে কোনটা হবে? এঙ্গেজড, কোন কিছুতে যুক্ত থাকা। আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন টু ক্লেম লাইভস? এটা আমরা ক্লাসে বলছি। টু ক্লেম লাইভস মিন্স কিল সামওয়ান, রাইট? টু কিল সামওয়ান মানে কাউকে হত্যা করা। তাহলে কোনটা হবে? টু ডিমান্ড লাইভস, কারো জীবন চাওয়া। টু টু পারসু আ হেলদি লাইফ, একটা ভালো জীবন প্রত্যাশা করা। টু সিক লাইভস, কারো জীবন চাওয়া। টু কিল সামওয়ান, কাউকে হত্যা করা। তাহলে কি হবে?
to kill someone. What is the purpose of the passage? এই প্যাসেজটার উদ্দেশ্য কি? to warn students about bullying, স্টুডেন্টকে বুলিং ব্যাপারে ওয়ার্ন করা। কোথাও কিন্তু কোনো ওয়ার্ন করা হয়নি এই প্যাসেজে, কোথাও কাউকে পরামর্শ দেয় নাই তোমরা এটা করবা এটা করবে না। দেখো প্যাসেজের প্রত্যেকটা জিনিসের দিকে ফোকাস রাখবা। তুমি যখন পুরোটা প্যাসেজ পড়ছো কোথাও কি বলছে যে এটা করা উচিত না, এটা করো না, এটা ভালো না খারাপ না, কিচ্ছু বলে নাই। জাস্ট পুরো সারা বিশ্ব জুড়ে স্কুল লেভেলের মধ্যে বুলিংটা কতটুকু মারাত্মক অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে সেটা জাস্ট একটা ওভারভিউ দিছে। কোথাও কোনো পরামর্শ বলেন এটা করা উচিত না, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, কোনো পরামর্শ কিন্তু দেয় নাই। সো ওয়ার্ন করার প্রশ্নই আসে না। টু ফরবিড ওয়ার্ন কিন্তু কাছাকাছি, তাই না? নিষেধ করা না, নিষেধ করতেও বলে নাই। টু ডিসক্রাইব মেজার এগেইনস্ট বুলিং এট স্কুল, তাহলে স্কুলে বুলিং এর বিপরীতে মেজার মানে কি পদক্ষেপ, না কি পদক্ষেপ নেওয়া যায় সেই কথা এখানে আলাপ করা হয় নাই। টু শেড লাইট, আলোকপাত করা, অন দ্য সিনারিও অফ বুলিং এট স্কুল, স্কুল লেভেলে বুলিং কতটুকু হয় সেটার উপর আলোকপাত করা। উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের ডি নাম্বার। The word globally mentioned in the passage means, গ্লোবালি মানে কি বিশ্বব্যাপী, তাই না? বিশ্বব্যাপী, তাহলে কোনটা হবে বলতো? বিশ্বব্যাপী, তাহলে কোনটা হবে? টোটালি, ওয়ার্ল্ড ওয়াইড, লোকালি, জেনারেলি, অবশ্যই এটা কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তারপর আসি, দ্য কারেক্ট সিনোনিমাস ফর দ্য ওয়ার্ড হিউমিলিয়েটিং, লজ্জাজনক, হ্যাঁ অপমানজনক। তাহলে হিউমিলিয়েটিং মানে কি? অপমানজনক। তাহলে দেখো, এক্সটোল প্রশংসা করা, গ্লোরিফাই সমুচ্চিত করা, কাউকে বড় করে দেখানো। লর্ড অর্থ হচ্ছে কি? প্রশংসা করা। তিনটা শব্দ অর্থ হচ্ছে প্রশংসা। হ্যাঁ, এ থেকে সি তিনটা শব্দের সিনোনিম হচ্ছে পাবা কি? প্রশংসা করা, প্রশংসা। ঠিক আছে, তাহলে কোনটা হবে? ইনসাল্টিং। ড্যাশ ভায়োলেন্স হ্যাজ বিকাম আ কনসার্ন, তাহলে কোন ধরনের ভায়োলেন্স কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়াইছে? দেখো, এখন বলেছিল না লাস্টে যে এই ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে খুব দ্রুত কেমন ভায়োলেন্স ছড়িয়ে পড়তেছে এবং সেটাই কনসার্নের ব্যাপার, তাই না? যে জিনিসটা খুবই দ্রুত ছড়াই পড়তেছে সেটাই তো কনসার্ন, না? আমরা দেখতেছি আনআর্মড, অর্থাৎ অসস্ত্র, যেটাতে মারামারি হয় না, কাটাকাটি হয় না, অস্ত্র থাকে না, সেটা এত কনসার্নের ব্যাপার না, তাই না? ফেসবুকিং, না ফেসবুকের কথা এখানে আসে নাই। পিয়ার টু পিয়ার, সেটা কনসার্নের ব্যাপার না। বাট এই যে ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে প্রতিনিয়ত যে এই বুলিংটা খুব দ্রুত ছড়াই পড়তেছে মানুষের মাঝখানে, সেটাই সব থেকে দুশ্চিন্তার ব্যাপার। তাহলে কোনটা হবে? অনলাইন বুলিং, রাইট? কোনটা হবে? অনলাইন বুলিং। ওকে, লাস্ট কোয়েশ্চেন আমাদের। The report says the students aged between 13 and 15 are becoming dash, তাহলে রিপোর্ট অনুযায়ী 13 থেকে 15 বছর শিক্ষার্থীরা এখন কেমন হয়ে উঠতেছে? তারা কি ইনোসেন্ট হয়ে উঠতেছে দিন দিন? না, ভায়োলেন্ট, একদম হিংস্র হয়ে উঠতেছে। কাইন্ড, খুবই সদয়, বেনিভোলেন্ট, খুবই দয়ালু, না। দেখো কোনটা হবে? উত্তর হচ্ছে ভায়োলেন্ট। তারা দিন দিন বুলিং বুলিং এর শিকার হয়ে ভায়োলেন্ট হয়ে উঠতেছে। ঠিক আছে, ওকে, দেখি 10-এ কত হয়েছে তোমাদের, দেখি কত পাইছো বাচ্চারা। ছোট্ট বাবুরা ভাইকে জানাও তো তোমরা 10-এ কত পেলে আজকে। আচ্ছা, তোমাদের ছোট্ট বাবু বললে কি তোমরা লজ্জা পাও বলো তো? তোমরা কি অনেক বড় হয়ে গেছো? আমাকে আজকে আমি ক্লাস নিচ্ছিলাম আমার ইংলিশ উইনার 4 এর একটা স্টুডেন্টকে। তো আমাকে বলছে যে ভাইয়া আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে আপনি বাচ্চা কেন বলেন, ছোট বাচ্চা কেন বলেন? তো বললাম আসলেই তো। তাইলে ওদেরকে তখন থেকে আমি ডাকা শুরু করেছি হে বুড়ো দাদা দাদিরা। ঠিক আছে না? তোমার যদি ছোট্ট বাবু শুনতে যদি খারাপ লাগে তাহলে ভাইয়া তোমাদেরকে ডাকবো হচ্ছে হেই বুড়ো দাদা দাদিরা, নানা নানিরা, চাচা চাচিরা, কেমন আছো, কত পেয়েছো, একটু জানাও ভাইকে। হ্যাঁ, জানান আপনারা, প্লিজ জানান, দয়া করে একটু যদি জানান আমাকে। 10টাই হয়েছে, গুড, এই তো হয় 10টাই হয়েছে। টক্সিক অপশন হইতে পারে, হ্যাঁ টক্সিক হতে পারতো, যদি তুমি ভায়োলেন্ট না পাও তাহলে টক্সিক দিতে পারো একটা, যে একটু খিটখিটে হয়ে যাচ্ছে, বিষিয়ে হয়ে যাচ্ছে, তারা মনটা একটু বিষিয়ে যাচ্ছে তাদের, হ্যাঁ হতে পারে টক্সিক। বাট ভায়োলেন্ট যেহেতু আছে অপশনে, তাহলে তো আর দরকার নেই, তাই না? বাট ভায়োলেন্ট না থাকলে এইরকম একটা নেগেটিভ ওয়ার্ড তখন উত্তর হবে। 9/10 লাইমিয়ে বলেছে 9টা হয়েছে।
7টা হয়েছে সৈকত, আরেকটু, হ্যাঁ সৈকত ভাইয়া আরেকটু তোমরা মনোযোগ দিবে, ঠিক আছে? 9টা হয়েছে, ফাইন। ওকে চলো, হ্যাঁ তাহলে আমরা এইটুকু আশা করি বুঝেছি, হ্যাঁ চলো ফাইন। তাহলে আমরা আশা করছি যেহেতু 9টা আমাদের 10টা হয়ে যাচ্ছে, দ্যাটস ফাইন, চমৎকার। ওকে চলো, তোমরা প্রশ্নগুলো একটু নিজেরা পড়বা, সহজ সহজ জিনিস, খুবই ছোট্ট, খুবই ইজি জিনিস। তোমরা ভাইয়ের সাথে একটা ফ্লো চার্টে অংশগ্রহণ করো, ঠিক আছে? সবাই ফ্লো চার্টটাতে অংশগ্রহণ করো, সবাই। আমরা একটু ফ্লো চার্টের প্রশ্নটা দেখি, ঠিক আছে? কি বলছে খেয়াল করো। বলেছে যে ফ্লো চার্টের প্রশ্ন আমরা যদি একটু সলভ করার চেষ্টা করি, মেক আ ফ্লো চার্ট হাইলাইটিং দ্য কজেস, কারণগুলো উল্লেখ করো। হাইলাইটিং, আমরা জানি হাইলাইটিং এর পর থেকে হচ্ছে আমাদের প্রশ্নটা শুরু হয়, এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন। দ্য কজেস ওয়াই স্কুল ইজ আনসেফ ফর চিলড্রেন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল কেন শিক্ষার্থীদের কাছে একটা আনসেফ প্লেস, কেন, এবং তার ফলাফল কি, এবং এই যে কনসিকুয়েন্স অর্থাৎ এটা যে শিক্ষার্থীদের কাছে একটা সেফ প্লেস না, এর ফলে আসলে ক্ষতিটা কি হচ্ছে, এগুলো লিখে আমরা একটা আহ, প্রকাশ করবো, ঠিক আছে? এবার খেয়াল করো, প্রথম প্রশ্ন, ফেসিং মাল্টিপল ডেঞ্জার ইন স্কুল, শিক্ষার্থীরা স্কুলের মধ্যে অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়, একটা প্রশ্ন গেল। এবার তোমাদের প্রত্যেকের কাজ ভাইয়াকে একটা একটা করে উত্তর অ্যান্সার ভাইয়াকে দিবা, আমি দেখবো তোমাদের উত্তরগুলো ঠিক হয় কিনা। আমরা চেষ্টা করব এই প্যাটার্নটা মেনটেন করতে, যদি প্যাটার্ন মেনটেন না করি, ইট ডাজন্ট মিন দ্যাট তোমার অ্যান্সার পুরোটা ভুল হয়েছে। প্যাটার্ন মেনটেন করতে পারে ভালো, বাট এটা ম্যান্ডেটরি না যে তোমাকে প্যাটার্নটা মেনটেন করাই লাগবে, বুঝা গেল? বাট সেন্টেন্স আকারে দিবা না, ক্লজ আকারে দিবা না, ফ্রেজ আকারে দিবা, অর্থাৎ সেন্টেন্সটা সাবজেক্ট ভার্ব এই প্যাটার্নে শুরু হবে না, ঠিক আছে? ওকে দেখি আমরা পাই কিনা। হ্যাঁ, প্রেশার ইনভলভিং ইন ফিজিক্যাল ফাইট, ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। হ্যাঁ, প্রেশার টু জয়েন গ্যাং। হ্যাঁ, তাহলে স্কুলের মধ্যে তাদের বড় একটা আনসেফ হওয়ার কারণ কি? কারণ তো স্কুলের মধ্যে গ্যাং এর মধ্যে জয়েন করার প্রেশার ফেস করে, রাইট? ওকে, ফেসিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অবভিয়াসলি ফেসিং মাল্টিপল ডেঞ্জার ইন স্কুল। হ্যাঁ, না ডেঞ্জার আমরা একটা দিয়ে ফেলছে। ইনভলভিং ইন ফিজিক্যাল ফাইট, রাইট, এটা হতে পারে ইনভলভিং ইন ফিজিক্যাল ফাইট। দেখো, ইন ফিজিক্যাল ফাইট, ক্লাসে তুমি যখন চেষ্টা করবা যে তোমার কাজ কি বলতো, আমরা যখন অফলাইনে পড়ি আমরা কি করতাম, টিচার আমাকে কাজ দিত না, কিছু টিচার কাজ দিত না যে কি কাজ, তুমি একটু ক্লাসের মধ্যে হোমওয়ার্ক করো। তো আমি চেষ্টা করতেছি এই ক্লাসটা একটু হোমওয়ার্ক টাইপ করার জন্য, যেন তুমি যা পড়ছো ক্লাসে এই জন্য উত্তরটা সলভ করে ফেলতে পারো। ওকে, দেন ইটস ইউর টার্ন, দেন আই উইল জাস্ট রাইট ডাউন দ্য অ্যান্সার্স ফ্রম ইউর অপশনস। ওকে, ইনভলভিং ইন ফিজিক্যাল ফাইট, দেন আমরা এটা লিখে ফেলেছি। ফেসিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রাইট, এটা উত্তরটা হতে পারে ফেসিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ওকে, আচ্ছা এই চারটা গেল, এবার আমরা হচ্ছে কনসিকোয়েন্স লিখবো, মানে ফলে কি ঘটে, এই যে প্রবলেমগুলো তারা শিকার হয়, এই শিকারের ফলে কি কি সমস্যা ঘটতে পারে। হ্যাঁ, দেখি আমরা। ভাই আপনার সাজেশনের অপেক্ষা আছে, সাজেশন আমরা দিব বলেছি যে শুক্রবার সন্ধ্যা 6টা 59 মিনিটে। হ্যাঁ, আমি টাইম দিয়ে দিয়েছি। রাইট, ভায়োলেটিং ডিসিপ্লিন, এই যে ওয়াকিল একটা সুন্দর অ্যান্সার দিছো, ভায়োলেটিং ডিসিপ্লিনস। তারা ডিসিপ্লিন ভাঙা শুরু করেছে, রাইট? তারা বিভিন্ন ধরনের আইন কানুন তারা ভাঙা শুরু করছে, এবং ফিজিক্যাল পানিশমেন্টের দরকার নাই। রাইট, লিডিং টু ডিপ্রেশন অ্যাংজাইটি, গুড, ভালো অপশন। লিডিং টু না দিয়ে বলতে পারো যে যে কি বলা যায়, এক্সপেরিয়েন্সিং, ওকে, বা ফেসিং, এক্সপেরিয়েন্সিং
ডিপ্রেশন অ্যান্ড এংজাইটি। তারা দুশ্চিন্তা এবং হতাশার শিকার হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সুইসাইড পর্যন্ত করে ফেলছে। সো এগুলো হচ্ছে তারা বুলিং শিকার হওয়ার বাজে কিছু ফলাফল। ওকে, আশা করছি এই প্যাসেজ থেকে যদি তোমাদের ফ্লোচার্ট আসে তাহলে এইরকম ফ্লোচার্ট আসার সম্ভাবনায় সব থেকে বেশি, যে বুলিং কেন তারা শিকার হচ্ছে এবং মানে স্কুলের মধ্যে কি কি টাইপের বুলিং এর শিকার হচ্ছে এবং বুলিং এর ফলাফলে আসলে কি ধরনের ক্ষতি হচ্ছে। সো এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে আমরা আশা করছি এই প্যাসেজটা শেষ। এখান থেকে তোমাদের কাজ শুধুমাত্র তোমরা ছোট্ট করে বলো তো কি করবা, ছোট্ট করে শুধু প্রশ্নগুলো একটু পড়বা, ঠিক আছে? প্রশ্ন ছোট্ট 5টা কোয়েশ্চেন আছে কিনা একবার দেখে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আশা করছি এই জিনিসটা আমরা শেষ করতে পারবো। ওকে, আজকে আমাদের ছুটি, প্রথম পর্বের ছুটি, তবে আমরা আরেকটা প্যাসেজ আজকে ক্লাসে আমরা সলভ করব, না হলে আমাদের রুটিন শেষ হবে না। সেটা কি বলতো? দ্য স্টোরি অফ শিল্পী। ওকে, আসো। এতক্ষণ মেয়েদেরকে নিয়ে অনেক আমরা পচাইছি, এখন মেয়েদের একটা ইন্সপায়ারিং গল্প আমরা শুনবো সবাই, ঠিক আছে? ওকে, তোমরা কি রেডি বলো তো ভাইকে? আমরা আরেকটা প্যাসেজ পড়বো, আমাদের মাত্র 51 মিনিটের মধ্যে আমরা একটা প্যাসেজের অ্যানালাইসিস, ওয়ার্ড মিনিং, বাংলা অর্থ, সেটার এমসিকিউ, ফ্লো চার্ট সব শেষ করতে পেরেছি এবং তোমাদেরকে একটু কাজ দিয়েছি কোয়েশ্চেনগুলো সলভ করার। আর আরো যদি আমরা 50 মিনিটের মতো টাইম নেই, আমরা আরেকটা প্যাসেজ সলভ করতে পারবো। একাডেমিকে যা যা লাগে ওই প্যাসেজ থেকে সব সলভ হয়ে যাবে। তোমরা কি রেডি আছো ভাইকে বলো তো? মজা করে পড়াবো, একদম সুন্দর করে পড়াই দিব। হ্যাঁ, বাট I need your attention. I need your focus on the class. না, ক্লাস শেষ না বাবা, এত ছোট্ট না। হ্যাঁ, দুইটা প্যাসেজ না পড়াইলে দেখো, যদি তোমাদেরকে আমি অ্যাটলিস্ট দুইটা করে প্যাসেজ না পড়াই তাহলে কি হবে? তাহলে তোমরা কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে আটকায় যাবা। আমি সেটা চাই না, কখনোই চাই না। আমার দায়বদ্ধতার একটা জায়গা আছে, তাই না? ভাই রিটেন পার্টের সাজেশন শুক্রবার বিকাল সন্ধ্যা 6টা 59 মিনিট, একটু মাথায় রেখো। শুক্রবার সকাল সন্ধ্যা 6টা 59 মিনিট রিটেন পার্টে পূর্ণাঙ্গ সাজেশন দিব, অর্থাৎ একেবারে প্যাসেজ কোনটা কোনটা পড়বা, ফ্লোচার্টের জন্য কোনটা পড়বা, প্যাসেজ কোয়েশ্চেনের জন্য কোনটা পড়বা, তারপর হচ্ছে তোমাদের কি আসতে পারে, স্টোরি কোনটা আসতে পারে, প্যারাগ্রাফ কোনটা, স্টোরি তো তোমাদের নাই সম্মত, প্যারাগ্রাফ কোনটা আসতে পারে, তারপর হচ্ছে যা যা লাগে, হ্যাঁ, ইমেইল, লেটার, সবকিছুর একটা পূর্ণাঙ্গ সাজেশন তোমরা আগামীকাল সন্ধ্যার মধ্যে পাবা, ঠিক আছে? ওকে, ধৈর্য ধরো, জাস্ট আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, চলো আমরা পড়বো হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী, শিল্পীর গল্প। ওকে, শিল্পীর একটা গল্প আমরা আজকে পড়ার চেষ্টা করি। চলো, লেসন 6 এর ইউনিট 6 এর লেসন 4। ওকে, দ্য স্টোরি অফ শিল্পী। বাংলায় বললে একটু আমরা যদি কয়েকটা জিনিস মনে রাখি, এখানকে দাকে আমরা কি বলি বলতো? দাকে আমরা বলেছি ডিটারমিনার। কি বলি বলতো? ডিটারমিনার। একটু মাথায় রাখবা, দাকে আমরা ডিটারমিনার বলতে পারি বা আর্টিকেল বলতে পারি। হ্যাঁ, স্টোরি অবশ্যই এটা একটা নাউন। অফ হচ্ছে কি? এটা একটা প্রিপোজিশন। আর এইখানে শিল্পী একটা মানুষের নাম, এটাকে আমরা বলছি প্রপার নাউন। কি বলবো? প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি আমরা? শিল্পীর গল্প। আমরা আজকে যা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে শিল্পী নামে একটা মেয়ে, শিল্পীর গল্প। ওকে, তাহলে শিল্পীর গল্প কি, শিল্পী কি ফেস করেছিল, কি কি প্রবলেম, আমরা সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করবো। চলো, আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন আমাদের যেই গল্পের মূল চরিত্র শিল্পী। দেখেই বোঝা যাচ্ছে ওনার বয়স হয়তো খুব সম্ভবত, চেহারার গঠন দেখলে বোঝা যায় হয়তো 14-15 বছর বয়স হবে, তার বেশি হওয়ার কিন্তু কথা না। দেখছো, শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে, বা ফেসের গঠন দেখে, চোখের আকৃতি দেখে বোঝা যাচ্ছে, এবং ওনার ড্রেস আপ দেখে এটাও কিন্তু নিশ্চিত যে উনি একজন বিবাহিতা নারী, তাই না? কাপড় চোপড় পরা বা সবকিছু মিলে ওই চেহারাটা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এই শিল্পীর গল্পগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, চলো, কি বলছে খেয়াল করো। Shilpi was only 15 years old when she married Rashid in 2008. খুব সুন্দরভাবে খেয়াল করো। আমরা জানি সালের পূর্বে কি বসে, মনে আছে? সালের পূর্বে কি বসে? প্রিপোজিশন ইন। সালের পূর্বে কি বসে? ইন বসে। তাহলে বলেছে যে শিল্পী was only 15 years old.
শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর when she married, যখন তিনি বিয়ে করেছেন রশিদ নামক মানুষটাকে in 2008 সালে। তাহলে শিল্পী যখন 2008 সালে রশিদকে বিয়ে করেন তখন শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর। তাহলে শিল্পীর জন্ম কত সালে বলো দেখি। একটা এমসিকিউ, তোমরা এই প্রশ্নটা পাবা তোমাদের। একটা প্রশ্ন আমি তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শিল্পীর একটা প্রশ্ন দিয়ে দিলাম তোমাদেরকে, তোমাদের যেই নেক্সট ইবিআই এক্সাম হবে সেই প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দিলাম যে শিল্পীর জন্ম তাহলে কত সালে বলো। শিল্পীর জন্ম কত সালে হতে পারে? 1993। আচ্ছা, একজন বলছে 1993। ওকে, আদিবাও বলেছে 1993, মহিমান হ্যাঁ 1993 উত্তরটাই হচ্ছে, তাই না? ওকে ফাইন, ধরে নিলাম ওর বার্থ হচ্ছে 1993। বার্থ কত? 1993। ওকে 1993। ওকে, তাহলে 1993 সালে জন্মগ্রহণ করেছে। তাহলে রশিদকে 2008-এ যখন বিয়ে করে তখন শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর। ম্যারিং অফ ডটার্স, ওকে, একটা সুন্দর টার্ম আমরা একটু মনে রাখি, ম্যারি অফ। হ্যাঁ, ম্যারি অফ অর্থ হচ্ছে বিয়ে দেওয়া, ম্যারি অফ সামওয়ান অর্থ হচ্ছে কি বিয়ে দেওয়া, বিয়ে দেওয়া। তাহলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় না, সেটা কি হয়? ম্যারি অফ ডটার্স, তাহলে মেয়েদেরকে বিয়ে দেওয়া কারো কাছে। ম্যারিং অফ ডটার্স, এখানে ম্যারিংটা হচ্ছে একটা নাউন, মাথায় রাখবা এটা হচ্ছে জিরান, নাউন বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে জিরান। কি জিরান? তাহলে কন্যা সন্তানকে বিয়ে দেওয়া অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে, ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এটা অত্যন্ত প্রচলিত একটা ধারা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এখানে একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে প্রচলিত। এটা অত্যন্ত প্রচলিত একটা প্র্যাকটিস, মানে কি ধারা, প্রচলিত ধারা, প্রচলিত ধারা ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। তাহলে গ্রামীণ বাংলাদেশ, রুরাল একটা অ্যাডজেক্টিভ, অর্থ কি গ্রামীণ। তাহলে গ্রামীণ বাংলাদেশে বাস করা বেশিরভাগ পরিবারের কাছে একটা প্রচলিত ধারা হচ্ছে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া। হ্যাঁ, আমি যদি গল্প যদি একটু এইভাবে বলি যে আমার নানি যে ছিলেন, আমি শুনেছি আমার নানির যখন বিয়ে হয় তখন সম্ভবত আমার নানির বয়স নাকি মাত্র 11 বছর ছিল, মাত্র 11। এবং আমার রিলেটিভ, আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আমার বোনের বিয়ে হইছে। হ্যাঁ, আমার বোনের যখন বিয়ে হয় তখন নাকি আমার বোনের বিয়ে হইছে হচ্ছে 13 নাকি 14 বছর বয়স, এর বেশি না, 14। সো বোঝাই যাচ্ছে আমার বোনেরও বার্থ এরকম 91 বা এরকম কাছাকাছি। হ্যাঁ, না আরেকটু আগে হবে, আমার বোনের বয়স আরেকটু বেশি, বড় বোন। তো এই দেখো, আগের প্রশ্নটা এমন ছিল, এটা বিশ্বাস করাটা খুব কঠিন জিনিস না, আমার নিজের বোনেরই বিয়ে হইছে 14 বছর বয়সে। সো দেখতেই পাচ্ছ যে আগের গ্রামের যে সমাজ ছিল, গ্রামের পরিবারগুলো বেশিরভাগই কন্যা সন্তানকে অল্প বয়সে বিয়ে দেওয়াটা একটা প্রচলিত ধারা ছিল। যে সবাই চাইতো যে মেয়েদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিই, মেয়েদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিই। গ্রামে এটা বলা হইতো যে ছেলে হইলে হচ্ছে ধন, মেয়ে হইলে হচ্ছে অলক্ষী। মেয়েকে হচ্ছে খাওয়াইতে হয়, পড়াইতে হয়, মেয়ের পিছনে টাকা দিতে হয়, যৌতুক দিতে হয়। আর ছেলে কি করে? ছেলে শেষ বয়সে বাবা মায়ের দায়িত্ব নেয়। সো এরকম একটা প্রচলন বা এরকম একটা কথা সমাজের মধ্যে ছিল। এখনো গ্রামের অনেক সমাজের মধ্যে এই জিনিসটা তারা মেনে চলে বা তারা এটা মানে এখনো পর্যন্ত। ওকে, আফটার হার ওয়েডিং, শিল্পীর বিবাহের পরে শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। শিল্পী একটা স্থানীয় ক্ষমতায়ন সংগঠনের সাথে যুক্ত হলো, একটা এনজিও বলা যায়। তাহলে জয়েন্ট এখানে কি? এটা একটা ভার্ব, ঠিক আছে? এখন মজার ব্যাপার, তোমরা অনেকে যে ভুলটা করো যে ভাইয়া জয়েনের সাথে আমরা উইথ দিই, জয়েন উইথ, না এটা ভুল। জয়েনের সাথে কোনো উইথ বসবে না। জয়েন একটা মানে ভার্ব, যেটার সাথে উইথ দিলে সেন্টেন্সটা ভুল হবে। জয়েন উইথ হয় না। আই জয়েন্ট দ্য মিটিং, আই জয়েন্ট দ্য ডিসকাশন। জয়েনের সাথে সরাসরি ওই অবজেক্টটা বসাবা। জয়েনের সাথে কোনো টুগেদার বা জয়েন্ট প্রিপোজিশন বসে না, মাথায় রাখবা, ঠিক আছে? এটা অ্যাডমিশনের প্রশ্নে আসে। জয়েন টুগেদার হবে না, জয়েন ইন হবে না, জয়েন উইথ হবে না, সরাসরি জয়েনের সাথে মিটিং, জয়েনের সাথে ডিসকাশন যা দেওয়া দিবা। তাহলে শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটা স্থানীয় ক্ষমতায়ন সংগঠন। এখন ক্ষমতায়ন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তারা নারীদেরকে
আরো সক্ষম করে তোলে, যে নারীদেরকে অর্থনৈতিক দিক দিয়ে, চাকরি বাকরির দিক দিয়ে, বিভিন্ন স্কিলস শেখানোর ক্ষেত্রে, তারপরে শারীরিক বিভিন্ন দিক দিয়ে তাদেরকে সক্ষম করে তোলে, এরকম একটা সংগঠনে সে যুক্ত হয়েছে। দ্যাট প্রোভাইডস, যে এখানে দ্যাটটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা হচ্ছে এই গ্রুপকে বোঝাচ্ছে, ঠিক আছে? দ্যাট কি একটা এখানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে যে সংগঠনটা প্রোভাইডস, সরবরাহ করে বা দেয়, অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস। আচ্ছা, এখানে মজার ব্যাপার নোট রাখো, প্রোভাইডের সাথে একটা প্রিপোজিশন বসে, প্রোভাইড সামওয়ান উইথ, হ্যাঁ একটু লিখে রাখো, প্রোভাইড উইথ, হ্যাঁ দেওয়া বা সরবরাহ করা। তাহলে বলেছে যে যেই সংগঠনটা প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদেরকে যেই সংগঠনটা দিয়ে থাকে টুলস, বিভিন্ন ধরনের উপকরণ, টুলস মানে কি উপকরণ, ঠিক আছে? উপকরণ, দেখো উপকরণ মানে যে সবকিছু হাতে ধরা যাবে, ছোঁয়া যাবে এমন না, বিভিন্ন দক্ষতাও কিন্তু উপকরণ। নিডেড, হুইচ আর নিডেড, নিডেড টু গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, এটা একটা অ্যাডভার্ব, অর্থ কি ধীরে ধীরে, ধীরে ধীরে, যে উপকরণগুলো দরকার ধীরে ধীরে চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, তাহলে সাংস্কৃতিক বা সামাজিক যেই প্রথা আছে, রীতিনীতি আছে, এগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করার জন্য যেই উপকরণগুলো দরকার, সেই উপকরণগুলো কিশোরী মেয়েদেরকে দেয় ওই সংগঠনটা। পার্টিকুলারলি দোজ, বিশেষ করে সেই সকল প্রথা, পার্টেইনিং টু, পার্টেইনিং টু হচ্ছে সম্পৃক্ত, পার্টেইনিং টু একটা প্রেপোজিশন বা ফ্রেজাল ভার্ব, অর্থ হচ্ছে কি সম্পৃক্ত। তাহলে যেই প্রথাগুলো সম্পৃক্ত আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, যেগুলো বাল্য বিবাহ এবং গর্ভধারণের সাথে জড়িত যেই সামাজিক রীতিনীতি, প্রথা, কুসংস্কার, এগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করার জন্য যেই ধরনের উপকরণ, দক্ষতা, কথাবার্তা দরকার, সেগুলো দিয়ে থাকে ওই সংগঠনটা। আমরা কি বুঝলাম প্রথম পেজটা? নাকি একটু জানাবা আমরা কি বুঝলাম এটুকু অংশ? আমরা কি এই প্যাসেজটা বুঝলাম, কি বলছে এই প্যাসেজে? আমরা বুঝলে একটু বলে দিব যে আলহামদুলিল্লাহ বুঝছি, ক্লিয়ার, যে কিছুই বলো, কিন্তু আমরা বুঝে যেন যেতে পারি, কারণ প্যাসেজ একটু কঠিন তো, তাহলে আমরা যেন ক্লাসের মধ্যে বুঝে যাই, হ্যাঁ এমনটা যেন না হয় যে তোমরা ক্লাস করেছো, পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, পরে মনে হচ্ছে যে ভাই এটা আমি বুঝি নাই। এটা হলে কিন্তু আমার জায়গাটা থেকে আমার নিজেরই খারাপ লাগবে, তাই না? ভাইয়া পার্টিকুলারলি মিন্স কি? পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষ করে, পার্টিকুলারলি অর্থ হচ্ছে বিশেষ করে, হ্যাঁ বিশেষ করে, বিশেষভাবে বা বিশেষ করে, বিশেষ করে বলছে না যে সামাজিক বিভিন্ন প্রথাকে পরিবর্তন করতে কাজে লাগে, সেই সব দক্ষতা তাদেরকে শেখায়। এখন কোন ধরনের সামাজিক প্রথা, বিশেষ করে যেই প্রথাগুলো সমাজের মধ্যে বাল্য বিবাহ এবং গর্ভধারণের ব্যাপারে জড়িত আছে। মানে গ্রামে বলে না যে তাড়াতাড়ি বাচ্চা না নিলে হবে না, তোমার মনে কোনো সমস্যা আছে, মেয়ের কোনো সমস্যা আছে, দ্রুত বাচ্চা নেয় না কেন, হ্যাঁ? তারপর হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে যে প্রেগনেন্ট হয়েছে তো কি হয়েছে, ভারী জিনিস উঠাইলে কি হয়েছে, চুল বাঁধা যাবে না, চুল খোলা যাবে না, এরকম বিভিন্ন যে কুসংস্কার সমাজে প্রচলিত আছে, সেগুলোকে পরিবর্তন করার জন্য যেই যে ব্যাপারগুলো শেখা দরকার, দক্ষতাগুলো দরকার, সেগুলো দেয় ওই সংগঠনটা। বুঝা গেল? ওকে, এইবার আমরা একটু আসি, কি বলছে দেখো, দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, ওই দলটার, ওই সংগঠনটার কার্যক্রম। তাহলে অ্যাক্টিভিটিস মানে কি বলতো? এটা নাউন, অর্থ হচ্ছে কার্যক্রম, কার্যক্রম। বলেছে ওই সংগঠনটার কার্যক্রমে ইনক্লুড রয়েছে ডিসকাশনস অন হাউ টু, ওই সংগঠনের কাজের মধ্যে রয়েছে ডিসকাশনস মানে আলোচনা, অন হাউ টু কিভাবে, মোস্ট ইফেক্টিভলি সবচেয়ে কার্যকর ভাবে, ইফেক্টিভলি মানে কি সবচেয়ে কার্যকর ভাবে, কার্যকর ভাবে, কিভাবে সবচেয়ে কার্যকর ভাবে ভাবে চেঞ্জ বিহেভিয়ার, কিভাবে আচরণকে সবচেয়ে ভালোভাবে পরিবর্তন করা যায়, রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য, হ্যাঁ রিপ্রোডাক্টিভ শব্দ অর্থ কি প্রজনন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর হেলথ কি নাউন। তাহলে বলছে প্রজনন স্বাস্থ্যের সাথে জড়িত যে সকল আচরণগুলো আছে, সেগুলোকে কিভাবে খুব কার্যকরভাবে পরিবর্তন করা যায়, হ্যাঁ প্রজনন স্বাস্থ্য মানে কি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের স্বাস্থ্য কেমন হওয়া উচিত, তাদের কি কি কাজ করা উচিত, কি করা উচিত না, এইসবের ব্যাপারে যে আচরণ রয়েছে মানুষের মধ্যে,
এইটা কিভাবে ভালোভাবে চেঞ্জ করা যায়, পজিটিভলি চেঞ্জ করা যায়, ইফেক্টিভলি চেঞ্জ করা যায়, সেই ব্যাপারে আলোচনা ওই গ্রুপের কার্যক্রমের একটা অংশ। অ্যাজ ওয়েল অ্যাজ এবং ওয়ান অন ওয়ান কাউন্সেলিং এবং ব্যক্তিগতভাবে একজনের সাথে একজনের আলোচনা। কাউন্সেলিং মানে কি? আলোচনা, পরামর্শ দান। হ্যাঁ, কাউন্সেলিং মানে কি? পরামর্শ। পরামর্শ, হ্যাঁ? এটা কিন্তু একটা নাউনে আছে। এখন ওয়ান অন ওয়ান বলতে কি বোঝাইছে? ধরো একটা দলের মধ্যে ১০ জন মানুষ আছে আর ওইখানে তাদের ইন্সট্রাক্টর বা কাউন্সিলর কয়জন আছে? ১০ জন বা ২ জন আছে। তাহলে প্রত্যেকের সমস্যা একই রকম না। অনেক মেয়ে শাই ফিল করবে তার কিছু প্রবলেমস শেয়ার করতে। তখন ওয়ান অন ওয়ান কাউন্সেলিং হয়। যে তোমার কি প্রবলেম আমাকে বলো। তাদের যে কাউন্সিলর রয়েছে। তখন তার প্রবলেম গুলো অনুযায়ী তাকে কিছু স্পেসিফিক সলিউশন দিবে। তাহলে দেখো কি বলছে? ওই সংগঠনের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে যে আচরণ রয়েছে মানুষের সেগুলোকে কিভাবে খুব ইফেক্টিভলি পরিবর্তন করা যায় সেই ব্যাপারে আলোচনা করা এবং প্রত্যেকটা সদস্যের সাথে ওয়ান অন ওয়ান এককভাবে পরামর্শ দেওয়া। আচ্ছা, ইট অলসো অফার্স, এই ইটটাকে বলতো ওই যে সংগঠনটা, ওই যে গ্রুপ, হ্যাঁ, তিনি বলছে ইট অলসো অফার্স, এই সংগঠনটা আরো দিয়ে থাকে পিয়ার টু পিয়ার সাপোর্ট। আমরা বলেছিলাম না পিয়ার টু পিয়ার, সমবয়সী সহায়তা, সমবয়সী মানুষের মধ্যে কি সহায়তা। তাহলে পিয়ার টু পিয়ার সাপোর্ট বলতে আমরা কি বুঝবো বলতো? সমবয়সীদের মধ্যে সহায়তা। হ্যাঁ, সমবয়সীদের মধ্যে সহায়তা, ঠিক আছে? ওকে। অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং এবং জীবনমুখী দক্ষতা। লাইফ স্কিলস ট্রেনিং মানে কি? জীবনে তার বিভিন্ন, যদি সে কাজকর্ম করতে চায়, টেইলারিং শিখতে পারে, সে সেলাই কাজ শিখতে পারে, সে হচ্ছে কোনো ধরো কি বলা যায়, ওই যে কাঁথা সেলাই শিখতে পারে। বিভিন্ন ধরনের লাইফ স্কিলস ট্রেনিং শেখায়। অথবা লাইফ স্কিলস ট্রেনিং বলতে এরকমও বোঝাচ্ছে যে কিভাবে একটা লাইফ বেটার লিড করা যায়, হ্যাঁ? প্রবলেমগুলোকে কিভাবে এভয়েড করা যায়, কিভাবে সুন্দর জীবন কাটানো যায় সেটা। দ্যাট হেল্প অ্যাডোলেসেন্টস, যেই দক্ষতাগুলো একটা কিশোরীকে সাহায্য করে সেই নো টু আর্লি ম্যারেজ, যেন বাল্য বিবাহকে তারা না বলতে পারে। বুঝা গেল? তাহলে বিভিন্ন ধরনের তাদেরকে সমবয়সীদের মধ্যে সহায়তা দেয়। হ্যাঁ, কিশোরের যখন বিয়ে হয় নাই তখন তাদেরকে কি ব্যাপারে তাদেরকে বোঝানো যায় যে তোমরা কেন বাল্য বিবাহকে না করবা, কি প্রবলেম হইতে পারে বাল্য বিবাহ হলে, কি শারীরিক সমস্যা হইতে পারে, মেন্টাল প্রবলেম হইতে পারে, পড়াশোনায় কি ক্ষতি হইতে পারে, এগুলো বোঝায় যাতে মেয়েরা বাল্য বিবাহকে না বলতে পারে। The empowerment group is one of more than 10,000 groups। এই যে সংগঠনটা হলো 10,000-এরও বেশি সংগঠনের মধ্যে একটা সংগঠন। তাহলে দেখো মোট সংগঠন এখানে বাংলাদেশে কয়টা আছে? 10,000-এর বেশি। তার মধ্যে একটা সংগঠনের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই শিল্পী। গ্রুপ সাপোর্টেড বাই, যেই গ্রুপগুলো সহায়তা পেয়ে থাকে সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ, যেগুলো বিভিন্ন এনজিওর দ্বারা সহায়তা প্রাপ্ত হয়। এনজিও তাদেরকে টাকা পয়সা দিয়ে থাকে, যেই এনজিওগুলো সারা বাংলাদেশে কাজ করে চলেছে। ওকে, দ্য এনজিওস ওয়ার্ক থ্রু, হচ্ছে এখানে একটা প্রেপোজিশন, অর্থ কি? মাধ্যমে, ঠিক আছে? মাধ্যমে। তাহলে বলেছে এই এনজিও গুলো কাজ করে কিসের মাধ্যমে? কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। তাহলে বলেছে এটা কানাডার কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্প। পুরোটা বাংলা কি? কিশোরী, কানাডার কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্প নামক একটা প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশের এনজিও গুলো কাজ করে। তাই খেয়াল করো, মূল প্রজেক্ট হচ্ছে কানাডা ভিত্তিক। তাহলে বাংলাদেশের মধ্যে হচ্ছে এর আন্ডারে কিছু এনজিও আছে, আর এই এনজিওর আন্ডারে মোট এরকম যেই ছোট ছোট সংগঠন আছে মোট 10,000-এর বেশি। এই 10,000-এর বেশি সংগঠনের একটা সংগঠনের সদস্য হচ্ছে আমাদের এই শিল্পী। তাহলে এই যে প্রজেক্টটা, এটা কি একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে এই সংগঠন অলসো এইমস, এই সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য হলো টু ইনক্রিজ অ্যাক্সেস, কি? প্রাপ্তি বৃদ্ধি করা। দেখো অ্যাক্সেস এর সাথে টু বসে কি হয়? অ্যাক্সেস টু মানে কি? প্রাপ্তি, কোনো কিছু প্রাপ্তি। হ্যাঁ, অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলেসেন্টস। তাহলে এই সংগঠনটার বা এই কানাডার এই প্রজেক্টটার বা প্রোগ্রামটার মূল লক্ষ্য হলো কোয়ালিটি হেলথ সার্ভিস, অর্থাৎ গুণগত স্বাস্থ্য সেবা। এটাকে আমরা কি বলবো? গুণগত স্বাস্থ্য
সেবা, ঠিক আছে? গুণগত স্বাস্থ্য সেবা পাওয়ার বৃদ্ধি করা, অর্থাৎ কিশোরীরা যেন আরো বেশি গুণগত স্বাস্থ্য সেবা পায়। মানসম্মত বলতে পারো, এটার আরেকটা শব্দ কি বলতে পারো? মানসম্মত। মানসম্মত। মেয়েরা যেন আরো বেশি বেশি মানসম্মত স্বাস্থ্য সেবা পায়, এইটা নিশ্চিত করাটাই হলো কানাডার ওই যে প্রজেক্ট, এটার কাজ। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, তাহলে গ্রুপের মধ্যে দলীয় বিভিন্ন কার্যক্রম হয়, মাসে মাসে অনেক সেশন হয়, ডিসকাশন হয়। তাহলে ডিউরিং একটা সেশনের মধ্যে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারলো। হ্যাঁ, কাম টু আন্ডারস্ট্যান্ড, এটা এখান থেকে আসছে, ফ্রেজটা মনে রাখো, কাম টু আন্ডারস্ট্যান্ড অর্থ কি বলতো? বুঝতে পারা, বুঝতে পারা। তাহলে শিল্পী বুঝতে পারলো দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস। আবার খেয়াল করো, ডাবল এল ওয়াই আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সম্ভাব্য। এটা বাংলা কি? সম্ভাব্য। সম্ভাব্য। হার্মফুল হচ্ছে কি এখানে একটা অ্যাডজেক্টিভ, ক্ষতিকর, এটা বাংলা কি? ক্ষতিকর। আর ইফেক্টস কি? এটা নাউন, এটা অর্থ কি? অর্থ হচ্ছে প্রভাব। তাহলে শিল্পী বুঝতে পারলো একটা সেশনের মধ্যে আলোচনা শুনে, ওই যে তার ইনস্ট্রাক্টর যারা রয়েছে, কাউন্সিলর, তাদের কথাবার্তা শুনে সে বুঝতে পারলো যে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব অফ আর্লি ম্যারেজ এন্ড প্রেগন্যান্সি, অল্প বয়সে বা বাল্য বিবাহ এবং গর্ভধারণের, অল্প বয়সে গর্ভধারণের ফলে কি ধরনের, হ্যাঁ, কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, কি ধরনের তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে তার স্বাস্থ্যের উপর, মানসিক অবস্থার উপর, তার বিভিন্ন শরীর অঙ্গ প্রত্যঙ্গের উপর, রক্ত চলাচলের উপর, এই ব্যাপারে সে জানতে পারে। সে তখন জেনে তো অবাক, হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখন অল্প বয়সে, আমার বয়স মাত্র 15 বা আমার বয়স মাত্র 14, এখন যদি আমি বাচ্চা প্রসব করি বা প্রেগনেন্সি যদি একটা পিরিয়ড আমার হয়, তাহলে আমার এই ধরনের ক্ষতির সম্মুখীন আমি হতে পারি, আমার ফিজিক্যাল অবস্থা এরকম ক্ষতি হতে পারে। তখন সে এই ব্যাপারগুলো পুরোপুরি জানতে পারছে। বুঝছো? এই হচ্ছে আমাদের এই পর্যন্ত সিচুয়েশন। এটাও ক্লিয়ার সবার? আচ্ছা ভাই, দেখেন কমেন্টে বুলিং চলে, এই বুলিং করা যাবে না, বুলিং করা যাবে না, গুলি করে দিব কিন্তু, বুলিং করলে গুলি করে দিব, বুঝছো? এই যে শাওন একটা সুন্দর কথা বলছে, আপনার পড়ায় মনোযোগ দিন। ভাবছিলাম ইংলিশ পড়ে আবার ফিজিক্স পড়া ধরবো, কিন্তু আর হলো না, প্যাসেজ পড়া ধরলো। হ্যাঁ, আমার প্যাসেজ পড়াতে হবে, তোমার যদি ফিজিক্স পড়া থাকে তাহলে তো কিছু করার নাই, তবে তোমার তো ক্লাস করা উচিত, তাই না? হ্যাঁ, ইংলিশের জন্য কোন বই নিব? তোমরা অনেক বই আছে বাজারের মধ্যে, লেকচার আছে, পাঞ্জেরি আছে, রয়্যাল পাবলিকেশন আছে। সো তোমার কাছে যেটাকে একটু গোছানো মনে হবে সেটা নিতে পারো, ঠিক আছে? আমি বলবো সবগুলো বই অনেক বছর যাবত পাবলিকেশনে আছে, সবগুলো বই ভালো, হ্যাঁ। বাট তোমার কাছে নিতে তুমি দেখতে হবে তোমার কোন বইটা পড়তে ইজি লাগে। বাল্য প্রেম আগে বন্ধ করতে, রাইট, বাল্য প্রেম বন্ধ করতে হবে। ছোট ছোট বাচ্চা কাচ্চারা দেখে আজকাল বাল্য প্রেম করে, কোনো পার্কে কোথাও ঢুকাই যায় না, বুঝি না কিছু। আমি যদিও বাল্য প্রেম করতে যাই না, কিন্তু খুবই বাজে, খুবই খারাপ এসব দেখতে, খুবই কষ্ট। মনের ভিতরে শুধু একটা কথাই হয়, কেন, কেন আমার সাথে নয়, কেন? যাই হোক, ওকে, চলো আমরা এখানে আসি, ঠিক আছে? আজকে এই বয়সে এসেও এভাবে এসব দেখেই যেতে হয়, কি আর করবো জীবনে, জীবনটাই বেদনা। ওকে, আমরা আসি, এসব নিয়ে আমরা বাদ দিই, এগুলা পার্সোনাল অ্যাটাক, এগুলো হয়ে যাচ্ছে। আহ, চলো আমরা আসি, হ্যাঁ। ক্লাস 1 এর বাচ্চারা, মানে ক্লাস 1 এর বাচ্চারা প্রেম করে না? হ্যাঁ, নিব্বা নিব্বিদের প্রেম, এগুলো কি আর বলবো। যাই হোক, পরে ফেরাও, চলো। ওকে, কি আছে এখানে দেখো। ওয়াইল ম্যাটারনাল মোর্টালিটি ইন বাংলাদেশ বলেছে, ওয়াইল ম্যাটারনাল মোর্টালিটি, মাতৃ মৃত্যু হার, হ্যাঁ, ম্যাটারনাল এখানে একটা অ্যাডজেক্টিভ, আর মোর্টালিটি হচ্ছে একটা নাউন, ঠিক আছে? মাতৃ মৃত্যু হার বলেছে যে যদিও, এখানে এটা বাংলা কি? যদিও, যদিও মাতৃ মৃত্যু হার ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন্ড বাই মোর দেন 50% সিন্স 2001। বলেছে 2001 সাল থেকে যদিও বাংলাদেশে মাতৃমৃত্যু হার প্রায় 50% কমে গেছে। ডিক্লাইন হচ্ছে কি? ডিক্লাইন হচ্ছে হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া বা কমা। যদি বাংলাদেশে মাতৃমৃত্যু হার 2001 সালের থেকে
বর্তমানে হিসাবটা 2000 কত সালে ঘটনা, 2017 সালে ঘটনা। তাহলে 2001 সাল থেকে 17 সালে এখন হিসাব অনুযায়ী 50% বেশি মাতৃমৃত্যু হার কমে গেছে। অর্থাৎ সন্তান প্রসব করার সময় মা যে মারা যায় এই সংখ্যাটা 50% কমে গেছে। দ্য রেট রিমেন্স হাই, তারপরেও সংখ্যাটা এখনো অনেক বেশি। উইথ 173 ম্যাটারনাল ডেথস পার 1 লাখ, যা প্রত্যেক 1 লাখে 173 জন মায়ের মৃত্যু। তাহলে বলছে দেখো যে 2017 সালে এসে 1 লাখের মধ্যে 173 জন মা মারা যাচ্ছে, যা যে মৃত্যু হারটা ছিল 2001 সালে ডাবল, অর্থাৎ এর অর্ধেক এখন কমে গেছে। লাইফ বার্থস ইন 2007 ড্রপিং ফ্রম 322 ইন 2001, যেই সংখ্যাটা ছিল 2001 সালে 322 জন। তাহলে 2001 সালে প্রত্যেক 1 লক্ষ বাচ্চা জন্মদানের ক্ষেত্রে মা মারা যেত 322 জন, যেটা কমে 2017 সালে এসেছে 173। তাও কিন্তু সংখ্যাটা বেশ বেশি। ইউরোপে, আমেরিকা এটা অনেক কম, অনেক কম, মানে অনেক কম। ওকে, গার্লস হু গেট প্রেগনেন্ট আর এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস। তাহলে বলেছে যে মেয়েরা, গার্লস হু গেট প্রেগনেন্ট, যে মেয়েরা গর্ভবতী হয় এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শিকার হয়। কমপ্লিকেশন মানে কি? স্বাস্থ্য সমস্যা, হ্যাঁ সমস্যা। তারা মারাত্মক রকম স্বাস্থ্য সমস্যার ঝুঁকির মধ্যে থাকে। রিস্ক মানে কি? ঝুঁকি। তারা মারাত্মক রকম স্বাস্থ্য সমস্যার ঝুঁকির মধ্যে থাকে। দিস ইনক্লুড, এই যে ঝুঁকিগুলোর মধ্যে বা কমপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে ডেঞ্জারাস হ্যামারেজ, হ্যামারেজ এন্ড ফিস্টুলা। হ্যামারেজ শব্দ অর্থ কি বলো? হ্যামারেজ শব্দ হচ্ছে রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা, মারাত্মক রক্ত স্বল্পতা ঘটে, গর্ভপাত হয়ে যায় অনেক সময়। এবং ফিস্টুলা মানে হচ্ছে ফাটল, হ্যাঁ হাড়ের মধ্যে মাংসের মধ্যে ফাটল তৈরি হয় মেয়েদের। হ্যাঁ, অল্প বয়সে যদি বাচ্চা সে প্রেগনেন্ট হয় তার অনেক সময় রক্ত স্বল্পতা তৈরি হয়, অনেক সময় দেখা যায় রক্তের অভাবে পেটের মধ্যেই বাচ্চা ওই যে পানি শুকিয়ে রক্ত শুকিয়ে মারা যায়। এবং ফিস্টুলা, এবং তার হাড়ের মধ্যে বিভিন্ন ধরনের ফাটল সৃষ্টি হয়, বুঝছো? ফিস্টুলা মানে কি? এক ধরনের ফাটল সৃষ্টি হওয়া। আ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, দেখো কি বলছে, ফিস্টুলা মানে কি? আ পেইনফুল ইন্টারনাল ইনজুরি, একটা অত্যন্ত বেদনাদায়ক ইন্টারনাল অভ্যন্তরীণ ইনজুরি, ক্ষতি, কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, যেটা ঘটে থাকে অবস্ট্রাক্টেড বাধাপ্রাপ্ত শিশু জন্মদানের মাধ্যমে। বাধাপ্রাপ্ত মানে কি? ধরো সন্তান জন্মদানের সময় হয়েছে ঠিকঠাক মতো জন্ম হচ্ছে না, বিভিন্ন ধরনের অবস্ট্রাকলের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের বাচ্চারা ইজিলি প্রসব হচ্ছে না। এই ধরনের অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থের কারণে শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন হাড়ের মধ্যে, মাংসের মধ্যে, পেশির মধ্যে, চামড়ার মধ্যে ফাটলের সৃষ্টি হয়, অত্যন্ত পেইনফুল সেটা। দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস। মরবিডিটিস মানে হচ্ছে সিকনেস, হ্যাঁ সিকনেস অর ইলনেস মানে রোগ, রোগ, ঠিক আছে, যা মারাত্মক মাতৃ রোগের সৃষ্টি করে অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং সামাজিক এক্সক্লুশন ঘটে। এক্সক্লুশন মানে কি বলতো? মানে হচ্ছে তোমাকে সামাজিকভাবে আলাদা করে দিবে। অর্থাৎ যখন এমন দেখে সমাজের মধ্যে যে হ্যাঁ বাচ্চা হওয়ার সময় ওর এটা হয়েছে, ঝামেলা হয়েছে, বাচ্চা কি হয়েছে, অবস্ট্রাক্টেড বাচ্চা হয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী বাচ্চা হয়েছে, হ্যাঁ চোখে দেখে না এরকম হয়েছে, চোখ ফুটে না এরকম হয়েছে, এরকম না, সোশ্যালি সে এক্সক্লুডেড হয়ে যায়, সামাজিকভাবে সে সবার থেকে আলাদা হয়ে যেতে হয়, সবাই তাকে সামাজিকভাবে বয়কট করে ফেলে। হ্যাঁ ব্যাহত বলতে পারো, অনেক সময় ব্যাহত বলতে পারো, ব্যাহত, হ্যাঁ ব্যাহত শব্দটা যায়, অবশ্যই যায়। এবার আসি, অনেক ক্ষেত্রে এটা তোমার যে প্রতিবন্ধী শব্দ বোঝাতে পারে। এবার আসো, when শিল্পী হার্ড অ্যাবাউট দোজ রিস্ক, শিল্পী যখন এই সমস্যাগুলোর ব্যাপারে বা ঝুঁকিগুলোর ব্যাপারে জানলো, সে ইনভাইটেড আর হাজবেন্ড রশিদ, সে তার স্বামী রশিদকে আমন্ত্রণ করলো, তুমি আসো, শুনো, দেখো কি ধরনের প্রবলেম আমাদের হইতে পারে, টু ডিসকাস প্রেগনেন্সি উইথ আ কাউন্সিলর। হ্যাঁ কাউন্সিলর বানানটা মনে দিয়ে শুনবা, হ্যাঁ পরামর্শক, পরামর্শক, সে একজন পরামর্শকের সাথে এই যে প্রেগনেন্সি বা গর্ভধারণের ব্যাপারে তার হাজবেন্ড রশিদকে সে বলল, আপনি একজন কাউন্সিলরের সাথে কথা বলেন, দেখেন ওনার কি কি প্রবলেমগুলো বলতেছে, এগুলো হইতে পারে আমাদের। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্কস, এই সকল ঝুঁকিগুলোর ব্যাপারে শোনার পরে রশিদ এগ্রিড টু ডিলে,
ডিলে মানে কি? দেরি করা বা বিলম্ব করা। হ্যাভিং চিলড্রেন ফর 5 ইয়ার্স, রশিদ 5 বছর পর্যন্ত বাচ্চা নিতে দেরি করতে সম্মত হলো। বিলম্ব করতে না, আমরা আর্লি বাচ্চা নিব না। তোমার বয়স এখন 15, 4 বছর বা 5 বছর পরে তোমার বয়স যখন 20 বছর হবে তখন আমরা বাচ্চা নিব, তখন তুমি আরো ম্যাচিওর হবা। ডিসপাইট, সত্ত্বেও, প্রেশারস ফ্রম হিজ প্যারেন্টস এন্ড নেইবার্স টু প্রডিউস অ্যান অফস্প্রিং। প্রডিউস মানে কি? জন্ম দেওয়া। জন্ম দেওয়া একটা ভার্ব, অবশ্যই একটা ভার্ব। আর অফস্প্রিং মানে কি? সন্তান। হ্যাঁ, সন্তান, নাউন। তাহলে বলছে বাবা মা অর্থাৎ রশিদের বাবা মা মানে হচ্ছে শিল্পীর শ্বশুর শাশুড়ি এবং পাড়া প্রতিবেশীদের থেকে অনেক চাপ থাকা সত্ত্বেও, সন্তান জন্মদানের জন্য চাপ থাকা সত্ত্বেও তারা 5 বছরের জন্য বাচ্চা নিতে লেট করলো। আচ্ছা, আমি বুঝি না, পাড়া প্রতিবেশী তাদের এত চাপ করতে আসে? এটা কেমন পাড়া প্রতিবেশী? এতেই খাইলে কোনো কাম নাই। বাচ্চা নিবে রশিদ আর শিল্পী, তাই না? তাদের জীবনের লাইফ তারা নিজেদের ঠিক করবে যে আমি কয় বছরের বাচ্চা নিব, আমরা কয়জন বাচ্চা নিব। পাড়া প্রতিবেশী কেন ভাই চাপ দিবে? এদের কি মানে, এদের সমস্যাটা কোথায়? বুঝলাম না কিছু। এই যে বলে না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন আছে। হ্যাঁ, গ্রামের মধ্যে এরকম কিছু পাড়া প্রতিবেশী আছে। সো এটা কি করে জানো? ধরো তুমি কোনো একটা বড় প্রবলেম পড়ছো। দেখো, সোসাইটিকে আমরা অনেক সময় চিনতে ভুল করি। এমন হয় যে তুমি বা তোমার পরিবার একটা বড় ধরনের প্রবলেমে পড়ছো। হ্যাঁ, এমন ঘটে যে তখন তোমার যখন খুব দরকার তোমার প্রতিবেশীদেরকে, খুবই প্রয়োজন যে ফিনান্সিয়াল প্রবলেমে পড়ছো বা কোনো ধরনের হেলথ প্রবলেমে পড়ছে সমাজের, ওই লোকগুলো না আসে না কখনো। ওই লোকগুলো না তোমাকে হেল্প করতে টাকা দিয়ে বা তোমার ঘরের মধ্যে অসুস্থ মানুষ তোমাকে একটু রান্না করে দিতে বা তোমাকে ফিনান্সিয়ালি হেল্প করতে বা তোমার অসুস্থতার সময় তোমাকে সাপোর্ট দিতে আসে না। অনেক সময় আসে না। মোস্ট অফ দ্য কেসেস আসে না তারা। আর তুমি যদি কোনো একটা ইস্যু হয়ে যায় কোনো কারণে, হ্যাঁ, তোমাকে প্রেশার দিতে, দিতে তারা শেষ করে ফেলবে। মনে করবে যে এই প্রবলেমটা তোমার না, যেন তাদেরই প্রবলেম হয়ে গেছে। এমন হয়। আমি যে সোসাইটিতে বিলং করি সেই সোসাইটিতে এরকম ঘটে। তোমাদের এখানে আছে দেখবা যে তোমার প্রবলেম তোমার কোনো সমস্যা মনে হচ্ছে না। বাট তাদের খুব প্রবলেম হচ্ছে। এবং সেই কারণে তুমি ফোর্সড হয়ে তোমার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হও। সো এই হচ্ছে আমাদের নেইবারসদের বর্তমান অবস্থা। সমস্যা যখন তুমি পড়ো তখন তোমাকে হেল্প করতে আসবে না। বাট তোমাকে সমস্যায় ফেলতে তারা সবাই বদ্ধপরিকর। সবাই একসাথে আসবে যে হ্যাঁ, আমরা তাকে বিপদে ফেলেই ছাড়বো। তাকে আমরা পরিবর্তন করাই ছাড়বো। তার ডিসিশন চেঞ্জ করাই ছাড়বো এবং এটা যদি তার বিপরীতেও যায় তাও আমরা এই কাজটা করে ছাড়বো। তো অনেক সময় আমরা এমন হয় যে প্রতিবেশীর চাপে পড়ে আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হই যা সত্যি আমাদের জন্য মঙ্গলজনক না। তো সবসময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বিবেচনা করতে হবে যে পরিবারের জায়গা থেকে, নিজের জায়গা থেকে এবং সমাজের জায়গা থেকে যে কার জন্য এটা কতটুকু ইফেক্টিভ। ঠিক আছে? ওকে, এবার আসি আমরা। টুগেদার দ্য কাপল ম্যাট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার। তারা একজন নারী স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে কথা বলল, রশিদ আর রশিদের ওয়াইফ, হু ইনফর্মড দেম, যারা তাদেরকে জানালো অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেইলেবল। তাহলে এখনো পর্যন্ত তাদের কাছে কি কি পরিবার পরিকল্পনার অপশন রয়েছে এখন সন্তান জন্মদান করা ছাড়াও আগামী 5 বছরে, সেগুলো জানানো যে আপনারা চাইলে এখন এভাবে করতে পারেন, অর্থনৈতিক অবস্থা উন্নত করতে পারেন, আপনার স্কিলস শিখতে পারেন, হ্যাঁ, শারীরিকভাবে আপনারা আরো হেলদি হইতে পারেন। এইসব পরামর্শ তাকে দিল। আচ্ছা, আর 2 পেজ আছে। হ্যাঁ, চলো। শিল্পী's mother-in-law and neighbors continued to pressurize। তাহলে শিল্পীর শাশুড়ি, শাশুড়ি আমরা কিন্তু একটু বেশি চাপাচাপি করে। and neighbors এবং প্রতিবেশীরা continued to pressurize, এটা একটু ভার্ব ফর্মে আছে, চাপ দেওয়া। চাপ দেওয়া। তাহলে শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা চাপ দেওয়া চালিয়ে গেল, চাপ দিতেই থাকলো দ্য নিউলি ওয়েডস, এই নব দম্পতিকে। নব দম্পতি, নবদম্পতিকে চাপ দিতেই থাকলো, দিতেই থাকলো, দিতেই থাকলো। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস, একদম সমাজের গভীরে গেঁথে থাকা সামাজিক প্রথাগুলো অ্যান্ড ট্রেডিশনস এবং বিভিন্ন সংস্কৃতিগুলো কস্ট আ রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ। রিফট মানে কি? একটা ফাটল ধরালো, ফাটল।
একটা ফাটল ধরালো শিল্পী এবং রশিদের অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং তাদের একান্নবর্তী পরিবারের উপর। নানা নানি চাচা চাচি সবার মধ্যে এক ধরনের মনোমালিন্য একটা ফাটল ধরাই দিল। হ্যাঁ, সামাজিক প্রথা, হ্যাঁ আমাদের সবার দেখো, তোমার চাচির দিকে তাকাও, তোমার নানির দিকে তাকাও, বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা হয়েছে, তুমি কেন 5 বছর লেট করবা? এরকম বিভিন্ন কথায় 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 সমস্যা সৃষ্টি হয়ে গেছে। সাম অফ হুজ মেম্বার্স, যেই পরিবারের কিছু কিছু সদস্য, ইনসাল্টেড এন্ড ক্রিটিসাইজড দ্য কাপল, তারা অপমান করেছে, অপমান করা এবং ক্রিটিসাইজ এবং সমালোচনা করেছে দ্য কাপল, এই নবদম্পতিকে তারা অপমানও করেছে, সমালোচনা করেছে। কেন? তোমার কি কোনো সমস্যা আছে? বাবার বাড়ি থেকে তো কোনো সমস্যা বলে নাই, তোমার কি সমস্যা বলে ফেলো, কোনো সমস্যা নাকি? এরকম অনেক রকম প্রশ্ন করে করে তাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করেছে। unable to convince their close relatives of the risk, তাদের একেবারে নিকট আত্মীয়দেরকে সমস্যাগুলো বা ঝুঁকিগুলোর ব্যাপারে কনভিন্স করতে বা বুঝাইতে সক্ষম না হয়ে শিল্পী এন্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, তারা আবার ওই পরামর্শের কাছে গেল যে দেখেন আপু, আমরা তো আর বুঝাইতে পারতেছি না, তারা আমাদের কথা শুনতেছে না, হোয়াট শুড উই ডু রাইট নাও? দেন সে কি করলো? they took the help of a parent peer, তারা একজন প্যারেন্ট পিয়ার, অর্থাৎ পিয়ার মানে কি জানি সমবয়সী, প্যারেন্ট পিয়ার কি হবে তাহলে? তাহলে অভিভাবক বয়সী একজন কার কাউন্সিলর সাহায্য নিল। who had been trained, যিনি অলরেডি প্রশিক্ষণ প্রাপ্ত, to speak to other parents, যিনি অন্যান্য বাবা মায়ের সাথে কথা বলতে একদম প্রশিক্ষণ প্রাপ্ত, about adolescent issues, কিশোর কিশোরীদের বিষয়গুলো নিয়ে। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেন্চুয়ালি, অবশেষে বা সবশেষে, তারা সবশেষে বুঝতে সক্ষম হলো, কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অ্যান্ড মাদার এন্ড চাইল্ড। তাহলে এই যে বাল্য বিবাহ এবং অল্প বয়সে গর্ভধারণের যেই হার্মফুল ইফেক্টস, ক্ষতিকর প্রভাব মা এবং বাচ্চার উপর কতটা প্রভাব ফেলতে পারে, এই ব্যাপারে তারা অবশেষে জানতে পারলো। আফটার দ্যাট, এরপরে এগুলো সব জানার পরে, শোনার পরে, প্রবলেমগুলো বোঝার পরে, দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজড দ্য কাপল, তারা এরপরে আর কি করলো না, এই দম্পতিকে আর চাপাচাপি করলো না। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স বিগেন টু সাপোর্ট দেম, তাদের বাবা মা অর্থাৎ শিল্পী, শ্বশুর শাশুড়ি এবং পাড়া প্রতিবেশীরা তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো, অ্যান্ড স্পিক এগেইনস্ট, এবং বিরুদ্ধে কথা বলা শুরু করলো আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সি, বাল্য বিবাহ এবং অল্প বয়সে গর্ভধারণের ব্যাপারে বিরুদ্ধে তারা তখন কথা বলা শুরু করলো। ওকে, শেষ। আমরা বুঝলাম প্যাসেজটা, বলো তো প্যাসেজ যদি বুঝে থাকি আমরা একটা এমসি গুলো সলভ করি। চলো, হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? রাইট, ট্রু, কোন কথাটা সত্য একটু দেখো তো। ম্যাটারনাল মর্টালিটি রেট ইন বাংলাদেশ ইজ অগমেন্টিং। অগমেন্ট শব্দ হচ্ছে কি বলো? অগমেন্টেটিভ অর্থ কি বলো? আমরা অপশনাল খুঁজি, অপশনাল খুঁজার পর আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। হ্যাঁ, খেয়াল করো। শিল্পী অ্যান্ড হার হাজবেন্ড রিজলভড টু ডিলে হ্যাভিং চিলড্রেন, তাহলে কোনটা সত্য বলছে? তাহলে শিল্পী এবং তার স্বামী রিজলভড, হ্যাঁ, তারা বাচ্চা নিতে দেরি করতে তারা সম্মত হলো, কথা সত্য। কিন্তু শিল্পীজ ইনলজ, শ্বশুর শাশুড়ি, এনকারেজ ডেম টু কনসাল্ট উইথ দ্য কাউন্সিলর, না, শ্বশুর শাশুড়ি তাদেরকে এনকারেজ করে নাই, অবশ্যই এই কথাটা মিথ্যা। শিল্পী ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ, না, শিল্পী ফেইল করে নাই, শিল্পী বুঝতে পারছে। আর অগমেন্ট শব্দ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, থেকে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, বাংলাদেশে কি কি মাতৃমৃত্যু আর কি বাড়তেছে? না, আমরা দেখেছি 1 সাল থেকে 17 সালে প্রায় 50% কমেছে। তাহলে এইটাও মিথ্যা। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর বি নাম্বার। দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের মূল আইডিয়া বা মূল যেই বক্তব্য সেটা কি? টু ফোকাস অন সোশ্যাল চেঞ্জ, এই বক্তব্যের মূল কথা কি সামাজিক পরিবর্তনের উপর খেয়াল করা। টু স্ট্রেস অন ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ, বাংলাদেশে মাতৃ মৃত্যু হারের উপর জোর দেওয়া। টু হাইলাইট অন দ্য চেঞ্জ অফ সোশ্যাল প্র্যাকটিস, হ্যাঁ, অন দ্য, হ্যাঁ, তাহলে বাংলাদেশের সামাজিক পরিবর্তনগুলোর উপর ফোকাস করা। টু পুট এমফাসিস অন দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সি,
তাহলে বাল্যবিবাহ এবং গর্ভধারণের যে ক্ষতিকর প্রভাব আছে সেগুলোর উপর জোর দেওয়া। অবশ্যই উত্তর কোনটা? ডি নাম্বার উত্তর আমাদের সবচেয়ে উত্তর সঠিক। হ্যাঁ, হ্যাঁ, এটা কোথায়? হায়, হায়, খালি? কিউ, খালি কিউ? কিউ খালি। ওকে, ৩ নাম্বার। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স পিয়ার টু পিয়ার সাপোর্ট? পিয়ার টু পিয়ার সাপোর্ট বলতে কি বুঝাইছে? গিভিং অ্যাসিস্ট্যান্স টু দ্য পারসনস বিলংইং সেম এজ গ্রুপ অর সোশ্যাল গ্রুপ। তাহলে একই বয়সী অথবা একই সামাজিক সদস্যের অন্তর্ভুক্ত লোকদের মধ্যে সহায়তা করা হতে পারে। অ্যারেঞ্জিং দ্য ট্রেনিং অন দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। তাহলে পিয়ার টু পিয়ার সাপোর্ট মানে কি সবসময় বোঝায় শুধু মেয়েদের ক্ষমতায়নের উপরে কি করা, ক্ষমতায়নের উপরে কোনো অ্যারেঞ্জমেন্ট করা, ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করা না। মেকিং পিপল অ্যাওয়ার অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস। তাহলে পিয়ার টু পিয়ার সাপোর্ট মানে কি বোঝায় যে মানুষকে স্বাস্থ্য সমস্যাগুলো সম্পর্কে সচেতন করা? না, বোঝায় না। ডিসকাশনস অ্যামাং দ্য মেম্বার্স অফ ওয়ান গ্রুপ। একই দলের সদস্যদের মধ্যে আলোচনা করা না। পিয়ার টু পিয়ার সাপোর্ট, সাপোর্ট কথাটা আসতে হবে। তাহলে সাপোর্ট কথা মানে কি? অ্যাসিস্ট্যান্স। দেখো কি বলছে? গিভিং অ্যাসিস্ট্যান্স, তাহলে কি? সহায়তা করা। দ্য ওয়ার্ড অফ স্প্রিং, অফ স্প্রিং আমরা জানি কি? বাচ্চা, সন্তান, তাই না? কি হবে? চিলড্রেন, ছোট্ট বাবু, ছোট্ট পিচ্ছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিপ্রোডাক্টিভ? হ্যাঁ, রিপ্রোডাক্টিভ কি হবে বলো? প্রজনন। প্রজনন তাহলে কি বোঝায়? রিবার্থ, পুনরায় জন্মগ্রহণ, সেমিনেশন, রিজেনারেশন, প্রোক্রিয়েটিভ না, প্রত্যেকটা বোঝাচ্ছে যে পুনর্জন্ম না, পুনর্জন্ম সেমিনেশন ওয়ার্ডটা সম্ভবত, ইফ আই এম নট রং। হ্যাঁ, তারপর আমি একটু ওয়ার্ডটা একটু দেখবো। একটু আমি যদি ক্যামব্রিজ ডিকশনারি একটু দেখি, ওয়ার্ডটাতে একটু আমার ঝামেলা আছে। হ্যাঁ, আমরা একটা ওয়ার্ড ডিকশনারিতে দেখবো সেমিনেশন ওয়ার্ডটা। বাকিগুলো সবগুলো অর্থ হচ্ছে পুনর্জন্ম বোঝাচ্ছে। হ্যাঁ, পুনর্জন্ম তো বোঝানো নেই, বলছে হচ্ছে প্রজনন। তাহলে সেমিনেশন একটু দেখি। সেমিনেশন, দেখো তো তোমরা পাও কিনা। রাইট, সেমিনেশন হওয়ার উত্তর। রিজেনারেশন মানে হচ্ছে পুনরায় জেনারেট করা। প্রোক্রিয়েটিভ না, এখানে উত্তরটা হচ্ছে সেমিনেশনের সাথেই যায়। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু সৃষ্টি করা, ঠিক আছে? জন্ম দেওয়া, কোনো কিছু জন্ম দেওয়া বা সৃষ্টি করা। হ্যাঁ, সেমিনেশন কোনো কিছু জন্ম দেওয়া বা সৃষ্টি করা। ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড মানে কি বলছে বলতো? প্রচলন না, মানে হচ্ছে সচরাচর, অর্থাৎ প্রচলিত। প্রচলিত তাহলে কোনটা যাবে বলতো? ইথিক্স, প্রিন্সিপাল, গাইডলাইন্স, ইয়ার্ড স্টিক। এটা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ নিয়ম। তাহলে প্রচলিত নিয়ম, তাহলে আমরা জানি কি? প্রচলিত নিয়ম। তাহলে প্রিন্সিপাল তো কি? নিয়ম বা নীতি। নিয়ম বা নীতি। তারপর আসি শিল্পী জয়েন্ট ইন এ। জয়েন্টের পরে ইনটা ভুল আছে প্রশ্নের মধ্যে। এ অর এন, শিল্পী কোথায় জয়েন করছে? এম্পাওয়ারমেন্ট গ্রুপের মধ্যে, একটা ক্ষমতায়ন সংগঠনের মধ্যে। ইন দ্য প্যাসেজ লাইফ স্কিলস ট্রেনিং বলতে কি বুঝাইছে? লাইফ স্কিলস ট্রেনিং, ট্রেনিং অন রিপ্রোডাক্টিভ হেলথ না, লাইফ স্কিল বলতে শুধু রিপ্রোডাক্টিভ হেলথকে বোঝায় না। ট্রেনিং অন হাউ টু লিড এ বেটার লাইফ, আমি ক্লাসে বলছিলাম কিভাবে আরো সুন্দর জীবন কাটানো যায়, ভালোভাবে জীবনটা কাটানো যায়। ট্রেনিং টু ইমপ্রুভ স্কিল না, লাইফ স্কিলস বলতে যে শুধু দক্ষতা অর্জন এটা না, লাইফ স্কিল বলতে লাইফটা কিভাবে সুন্দর কাটাবা সেই দক্ষতা। ট্রেনিং টু গেট গুড জব না, জবের কোনো ব্যাপার এখানে না, এটা কোনটা হবে? ট্রেনিং অন হাউ টু লিড আ বেটার লাইফ। দ্য ওয়ার্ড ফিস্টুলা, ফিস্টুলা মানে কি আমরা জানি কি? একটা ফাটল, তাই না? ইন্টারনাল এক ধরনের ফাটল শরীরের মধ্যে। আ ক্র্যাক অর ওপেনিং ইন আ রক, তাহলে পাথরের মধ্যে কোনো ফাটা না, পাথরের ফাটা বোঝায় না। আর ডিভাইস ইউজড ফর লিসনিং টু সাউন্ডস, শব্দ শোনার এক ধরনের মেশিনকে ফিস্টুলা বলে? অবশ্যই না। আর ডিপ হোল অর ওপেনিং ইন দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে এক ধরনের বড় ধরনের গর্ত না। অ্যান্ড ওপেনিং বিটুইন টু অর্গানস অফ বডি কজড বাই ইনজুরি অর ডিজিজ, কোনো রোগ অথবা ক্ষতের কারণে শরীরের দুইটা অঙ্গের মধ্যে বড় ধরনের ফাটল। উত্তর কোনটা হবে? উত্তর ডি নাম্বার। In the passage, the village no longer pressurize the couple refers to.
তাহলে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে যে গ্রামবাসীরা তাদেরকে আর চাপাচাপি করে না, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য নেইবার্স নো মোর ডিস্টার্ব দ্য কাপল, তাহলে প্রতিবেশীরা এখন আর কাপলদেরকে ডিস্টার্ব করে না, হতে পারে। দ্য নেইবার্স ডু নট লাইক টু সাপোর্ট দ্য কাপল এনিমোর, না, তারা এটা না, এটা মিথ্যা কথা। দ্য ভিলেজার্স এগ্রি টু স্পিক ফর আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, না, তারা এখন আর্লি ম্যারেজ আর প্রেগনেন্সির কথা বলে না। দ্য নেইবার্স স্টপ পারসুয়েডিং দ্য কাপল টু হ্যাভ চিলড্রেন, তারা তারা কি করে? তারা স্টপ, পারসুয়েড মানে হচ্ছে প্ররোচিত করা, তাহলে সন্তান নিতে তারা এখন চাপাচাপি আর করে না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর সবচেয়ে সুন্দর লাগে কোনটা? আমাদের ডি নাম্বার, রাইট? এটা একদম বেশি পারফেক্ট, কারণ কি এই যে ওয়ার্ডটা টু হ্যাভ চিলড্রেন, তাহলে সন্তান নিতে এখন আর চাপাচাপি করে না। তাহলে 10-এ কয়টা হলো তোমরা আমাকে জানাতে পারো, আমি একটু শুনে খুশি হই। দশে কয়টা হলো তোমাদের? শহীদুজ্জামান হৃদয় বলতেছে সবাই আবেগে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করলে বলবে যে কেন বিয়ে করলাম। হৃদয় তুমি কয়টা বিয়ে করছো ভাইয়া, বলো তো ভাইয়া? তুমি এত অভিজ্ঞতা কোত্থেকে পাইছো হৃদয়? হৃদয়, তোমার অভিজ্ঞতার পেছনের রহস্য আমরা জানতে চাই। তুমি এখনো পর্যন্ত কয় সন্তানের বাবা হয়েছো, কয়টি বিয়ে করেছো? জাতি জানতে চায় তোমার বিয়ে এখনো পর্যন্ত কয়টি হয়েছে, তোমার এত অভিজ্ঞতা কোথা থেকে আসলো। ওকে, ঠিক আছে, আমরা প্রশ্নগুলো তোমাদের জন্য রাখলাম। তোমাদের কিছু কাজ না দিলে তোমরা অলস হয়ে যাবা, পড়াশোনা করবা না, খারাপ হয়ে যাবা, দুষ্ট হয়ে যাবা। সো ফ্লো চার্টটা তোমাদের জন্য ভাই করে দিচ্ছি, চলো। হ্যাঁ, ওকে, আসি। মেক আ ফ্লো চার্ট হাইলাইটিং। হ্যাঁ, হাইলাইটিং এর পর থেকে আমাদের প্রশ্ন। হাইলাইটিং হোয়াট শিল্পী ডিড আফটার হার ম্যারেজ, শিল্পী তার বিয়ের পরে কি কি করছে, অ্যান্ড হোয়াট শি লার্ন, এবং সে কি কি শিখছে। শিল্পী বিয়ের পরে কি কাজ করছে এবং কি জিনিস শিখছে, এটার উপর একটা ফ্লোচার্ট। ওকে, প্রথম প্রশ্ন, জয়নিং আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, সে প্রথম যেই কাজটা করছে, একটা যে স্থানীয়, হ্যাঁ, স্থানীয় যেই সংগঠন রয়েছে তাতে যুক্ত হয়েছে। ফাইন, তোমাদের উত্তর জানতে চাই, চলো। প্রথম প্রশ্ন, জয়নিং আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, সে সবার প্রথম কি করলো? একটা স্থানীয় যেই এম্পাওয়ারমেন্ট গ্রুপ রয়েছে সেখানে সে যুক্ত হয়েছে। ওকে, তারপরের প্রশ্নগুলো আমরা একটু চিন্তা করি কি হতে পারে, ভাবো, তোমরা ভাবো একটু দেখি, হ্যাঁ, কি হতে পারে। সে একটা স্থানীয় সংগঠনে যুক্ত হয়েছে, ফাইন, এটা একটা কাজ গেল, এটা একটা কাজ করছে বিয়ের পরে। আর কি কাজ করছে, আর কি কি কাজ করছে এবং সে কি কি জিনিস শিখছে সেখান থেকে, বলো। হ্যাঁ, কিউট দেন, হ্যাঁ, আমরা একটু পরে ছুটি হয়ে যাবে, সো চাপ নাই। লার্ন অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ, হ্যাঁ, এটা ভালো লাগছে। হ্যাঁ, লার্ন অ্যাবাউট, আমরা লার্নিং দিলাম, হ্যাঁ, লার্নিং অ্যাবাউট দ্য harmful effects of early marriage and pregnancy. ওকে, গেল দুইটা। তাহলে সে অল্প বয়সে বাল্য বিবাহ এবং গর্ভধারণের ব্যাপারে ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে সে জানতে পারছে। ওকে, একটা গেল। এরপরে সে কি করছে বলো? লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে যুক্ত হয়েছে, তাহলে আরো হইতে পারে যে জয়েন্ট বা জয়নিং দ্য সেশনস। ওকে, জয়নিং দ্য সেশনস অফ দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ। তাহলে এম্পাওয়ারমেন্ট গ্রুপটার যে সেশন হয়েছে সেখানে সে যুক্ত হয়েছে, এটা একটা বড় কাজ করছে। ওকে, আচ্ছা, তারপরে সে কি করছে? লার্ন অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং, রাইট, এটা হতে পারে, রাইট, সে অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে সে শিখেছে। সো আমি এখানে V2 করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে লার্ন অ্যাবাউট ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং। ওকে, সে তার শ্বশুর শাশুড়িদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে, রাইট। তাহলে
tried to convince her in-laws. ওকে, শ্বশুর শাশুড়িদেরকে বোঝানোর চেষ্টা করছে। ওকে, তাহলে সর্বশেষ কি দিব? সে আর কি করেছে বা শিখেছে? সে গট ট্রেনিং, গট লাইফ স্কিলস ট্রেনিং, রাইট? বা গটই বলবো, পেয়েছে, গট লাইফ স্কিলস ট্রেনিং। সে জীবনমুখী বিভিন্ন দক্ষতা অর্জন করেছে। ওকে, ডান, শেষ। ওকে, দুইটা প্যাসেজ, আশা করছি এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন ফ্লোচার্ট আসলে তোমরা আটকাবে না। তোমাদের জন্য ভাইয়া দুইটাই কাজ দিলাম, শুধু দুইটা প্যাসেজের পাঁচটা করে যে কোয়েশ্চেন রয়েছে এগুলো প্রশ্নের প্যাটার্ন উত্তর লেখা আছে, তোমরা একটু চোখ বোলাবা, ঠিক আছে? ওকে, আমরা কি ক্লিয়ার? ভাইয়া সামারাইজ যে পড়া না, সামারি নিয়ে আমরা একটা আলাদা একটা স্পেশাল ক্লাস দেবো। হ্যাঁ, সামারি লেখার নিয়ম, সামারিতে কোন কোন জিনিসগুলো দিবা, সামারি কতটুকু লিখবা, সামারির মধ্যে কোন জিনিস দিয়ে শুরু করবা, কোনটা দিয়ে শেষ করবা, বা ওভারঅল একটা শুধু সামারির উপর ক্লাস দেবো ভাইয়া, ঠিক আছে? সামারির উপর আমরা পুরোপুরি একটা স্পেসিফিক ক্লাস নিব, এটা শুধু সামারির উপর হবে। হ্যাঁ, এটা আমরা মোটামুটি দেখা যাচ্ছে আরো এক দুইটা ক্লাসের পরে নিব। হ্যাঁ, তাহলে কি হবে, তোমাদের সামারির উপর একটা আলাদা ক্লাস নিলে কি হবে, তোমাদের সামারি জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, তাই তোমার জন্য ব্যাপারটা সহজ, ঠিক আছে? ওকে ভাইয়া, টোটাল কয়টা প্যাসেজ পড়াবেন? আমরা দেখি, আমরা গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোই পড়াবো, যেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, মোটামুটি ধরো 12-14টা প্যাসেজ আমরা পড়াচ্ছি, এর মধ্যেই তোমার এইচএসসি পরীক্ষায় মোস্ট অফ দ্য কেসেস তোমরা কমন পাবা, ঠিক আছে? এমন আনইম্পর্টেন্ট প্যাসেজ অর্থাৎ হাইপ বেশি বা ইম্পর্টেন্ট না, ওইগুলো আমরা স্কিপ করব, ঠিক আছে? পাওয়ার প্লে মানে যেহেতু পাওয়ার কম্প্যাক্ট, আমরা এমনভাবেই পড়াবো অল্প পড়িয়ে যেন এখান থেকে কমন আসে, এমনভাবে পড়ানোর চেষ্টা করবো যে গ্রামারের তো সবগুলো আইটেমই পড়াবো, সবগুলো আইটেমের প্রশ্ন সলভ করা থেকে গ্রামার রুলস সবকিছু। বাট প্যাসেজের ক্ষেত্রে অবশ্যই আমরা একটু একটু চুজি হব, কারণ প্যাসেজ বইয়ের মধ্যে অনেক আছে, 30, 35, 40টা প্যাসেজ, এতগুলো পড়ার দরকারও নাই, পরীক্ষা এগুলো থেকে আসেও না। সো সেসব ক্ষেত্রে কোনগুলো পড়লে আমাদের পরীক্ষায় আসবে সেগুলো আমরা পাওয়ার প্লের মধ্যে পড়াই দিব, ঠিক আছে? ওকে বাচ্চারা, আজকে তাহলে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের যে ক্লাস করেছো আজকে, কেউ যদি বইয়ের মধ্যে দাগিয়ে থাকো প্যাসেজ, তাহলে বইয়ের ছবি তুলে তোমরা বন্দি পাঠশালাতে যে গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারো। সবার সাথে দেখা হচ্ছে তোমাদের কিবার, আগামী সোমবার। আর মঙ্গলবার দেখা হবে না, কারণ মঙ্গলবার হচ্ছে কাব্য ভাইয়া ক্লাস নেবে, ঠিক আছে, আমার জায়গায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল, এবং তোমরা বাবা মায়ের প্রতি আরো অনেক বেশি শ্রদ্ধাশীল, আরো বেশি অনেক নরম হও, মন থেকে অনেক বেশি তোমরা সফট হও, সে প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো পরের সপ্তাহের সোমবার। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ আস, স্টে উইথ বন্দি পাঠশালা, স্টে উইথ পাওয়ার প্লে। গুড বাই।